সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগে আলোচনা করেছিলাম কার্বোহাইড্রেটস, তাই না? তোমরা যেটা পড়েছ সেখানে আমরা মনোস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস, পলিস্যাকারাইডস এদের নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা প্রথম অংশে অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করব এবং এরপরে এই বিভিন্ন অ্যামিনো অ্যাসিড মিলে যেটা তৈরি হয় তোমরা জানো প্রোটিন, সেই প্রোটিন নিয়ে আলোচনা হবে। এবং অধ্যায়ের গুরুত্ব যদি তুমি চিন্তা করো তাহলে সেদিন আমি বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড বলো, প্রোটিন বলো, এগুলো কিন্তু ট্রিপল স্টার, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। তো সত্যি কথা হচ্ছে যে অধ্যায়ের মেজর পড়াটা আসলে কার্বোহাইড্রেটস, মানে কার্বোহাইড্রেটস এর বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো তাহলে এটার সাথে মিল বা অমিল এভাবে করে আমরা অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম এই অংশ অথবা লিপিড যে অংশটা সেই অংশের সাথে মিল কতটুকু, অমিল কতটুকু, রাসায়নিক গঠনে কতটুকু মিল বা অমিল রয়েছে সেটা নিয়ে তুলনামূলকভাবে যখন পড়াশোনা করব তখন আমাদের কাছে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিব যে আমরা এই লেকচারে দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, আর অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোটিন। হ্যাঁ, শুরুতে আমরা যাই। দেখো, দুটোই কিন্তু গুরুত্বের দিক থেকে ট্রিপল স্টার, তাই না? ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন চলে আসে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডে যদি আমরা যাই তাহলে এখানে দেখব যে রিসেন্ট বছরগুলোতে মেডিকেল, ডেন্টাল বলো বা হচ্ছে ইউনিভার্সিটিতে বলো, অ্যামিনো অ্যাসিড থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, তুলনামূলকভাবে যদিও দুটোই ট্রিপল স্টার, কিন্তু অ্যামিনো অ্যাসিড এটার একটু কম গুরুত্বপূর্ণ প্রোটিনের চেয়ে। প্রোটিন থেকেই প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই এর পরের অংশ। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের প্রথম দিকের কিছু কথা এখানে তোমরা যদি একটু দেখো তাহলে একজন বিজ্ঞানীর কথা বলা আছে। হ্যাঁ, আমরা যদি একটু যাই। আচ্ছা, এখানে দেখো বিজ্ঞানীর নাম হচ্ছে এমিল ফিশার। এটা খুবই ইম্পর্ট্যান্ট এই অংশটা। বিজ্ঞানীর নাম হচ্ছে এমিল ফিশার। আচ্ছা, আরেকজন হচ্ছে ফ্রাঞ্জ হফমিস্টার। তাহলে এই দুইজন বিজ্ঞানীর কিন্তু ভূমিকা ছিল এই অ্যামিনো অ্যাসিড আবিষ্কারে। তাহলে এটা থেকে প্রশ্ন চলে আসতে পারে, বিশেষ করে এই বিজ্ঞানী এমিল ফিশার, তার কিন্তু আরো কিছু ভূমিকা আছে, আমরা পরবর্তীতে দেখব। তাহলে এই নামটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড কি। সেদিন আমি বলেছিলাম ক্লাসে যে আসলে জীবের সূচনা এটা কিন্তু বিজ্ঞানীরা চিন্তা করেন যে আহ অজৈব বস্তু, সেখান থেকে এই যে মৌলগুলো একত্রিত হলো এবং বলা যায় খুব একটা মিরাকল, হঠাৎ করে এরকম একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। হ্যাঁ, তো অ্যামিনো অ্যাসিড যখন তৈরি হলো, এই অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে বিবর্তনের বিভিন্ন ধাপ অতিক্রম করে কমপ্লেক্স, হ্যাঁ, জৈব বস্তু, সেখান থেকে কোষ, এক কোষ থেকে বহু কোষ, অঙ্গ, সংগঠন, মাত্রা, যেটাই বলো, এবং একসময় এই যে বিশাল জীবজগৎ। তো এজন্য জীবের সূচনাটা যেন অ্যামিনো অ্যাসিড তৈরির যে গল্পটা সেখান থেকেই শুরু হয়। এজন্য অ্যামিনো অ্যাসিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা জানতে হবে যে জিনিসটা আসলে কেমিক্যালি কি। দেখো, নামের মধ্যেই আছে যে অ্যামিন এবং অ্যাসিড, তাই না? আমরা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি, তাহলে ছবিতে যদি তুমি একটু খেয়াল করো, আমি একটু পরে আবার দেখাবো, যে এমন একটা যৌগ যে যৌগতে অ্যামিন মূলক থাকবে এবং অ্যাসিড মূলক একই সাথে থাকবে। এবং অ্যাসিড তো বিভিন্ন রকম হয়, এখানে অ্যাসিড বলতে বোঝাচ্ছে জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে জৈব অ্যাসিড মূলক। তোমরা যদি এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা অ্যাসিড মূলক আছে এবং একটা অ্যামিন মূলক আছে। তাহলে এইরকম একটা কেমিক্যাল স্ট্রাকচার, এটাকে আমরা বলি অ্যামিনো অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে এদের রাসায়নিক সংকেত কি হবে। আমরা যদি ওইটাকে মানে রাসায়নিক ভাবে এভাবে দেখাই, খেয়াল করে দেখো, এই যে শুরুতে আছে আর, তাহলে এখানে আমাদের চলে আসলো আর। এরপরে দেখো এই অংশটা সিএইচ, এই অংশটা তাহলে আমরা লিখছি সিএইচ। আচ্ছা, এরপরের অংশটা হচ্ছে অ্যামিন, সেই অ্যামিন মূলক আমি এখানে লিখে ফেললাম NH2, এবং সবার শেষে হচ্ছে অ্যাসিড মূলক, তাহলে আমি লিখে ফেললাম COOH। তাহলে এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নাই, তুমি যদি স্ট্রাকচারটা চিন্তা করো তাহলে সেখান থেকেই কিন্তু আমি এই রাসায়নিক সংকেতটা লিখে ফেলতে পারি, মুখস্থ করা লাগবে না।
আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এখানে দুইটা কার্যকরী গ্রুপ থাকে, দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে অ্যাসিড গ্রুপ এবং অ্যামিন গ্রুপ। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রকৃতিতে যে অ্যামিনো অ্যাসিড গুলো পাই, দেখো এখানে লেখা আছে, সেগুলো হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে প্রকৃতিতে আমরা যে অ্যামিনো অ্যাসিড গুলো পাই সেগুলো হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এখন এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে যে আলফা অ্যামিনো অ্যাসিড বিষয়টা কি। হ্যাঁ, সেখানে আমরা আসছি, আমরা এরপরে যদি যাই। আচ্ছা, সবাই এখানে খেয়াল করবা, এটা আমি অলরেডি বলেছি। সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে এমন একটা জৈব যৌগ যেখানে অ্যামিন মূলক থাকবে, এই অংশটা যেটাকে আমরা বলছি NH2, তাই তো? এবং এখানে একটা অ্যাসিড মূলক থাকবে, এই যে অ্যাসিড মূলক, এবং অবশ্যই জৈব অ্যাসিড, তাই না, COH গেল। আচ্ছা, এরপরে এখানে কি থাকবে? এরপরে এখানে থাকবে দেখো CH, এবং আরেকটা হচ্ছে এই যে একটা সাইড চেইন থাকবে, কেমন? আচ্ছা, তাহলে একটা অ্যালকাইল মূলক, অ্যারাইল মূলক, এটা বিভিন্ন রকম হতে পারে, ইভেন এটা হাইড্রোজেনও হতে পারে। অ্যালকাইল মূলক, অ্যারাইল মূলক এন্ড আদার্স। হ্যাঁ, আদার্স, তাহলে এখানে বিভিন্ন মূলক যুক্ত থাকতে পারে। আচ্ছা, এখন আসো, তোমাদের জন্য একটা প্রশ্ন খুব সহজ, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সিম্পল যে অ্যামিনো অ্যাসিড, সেটার স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমরা সবাই একটু খাতায় লিখে ফেলো যে এখানে আমি যে অংশটা দেখালাম, এখানে পসিবল সবচেয়ে সহজ অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা কি হবে। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই এঁকে ফেলো। এবার আমি একটু তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি এখানে দেখাই। ধরো আমার এখানে CH একটা অ্যামিন মূলক, NH2 থাকবে এখানে। আচ্ছা, এখানে থাকবে অ্যাসিড মূলকটা COH। ওকে, আচ্ছা, এটা আসলে এভাবে লেখা আরো বেটার হতো। তাই না, এখানে এনটা দিলে বেটার হতো। আচ্ছা, আচ্ছা, এইখানে যে মূলকটা থাকবে বলতো, সবচেয়ে সিম্পল যদি হয়, আমি একটু আগে বলেছি, তাহলে সবচেয়ে সিম্পল হলে এখানে কি হবে? এখানে হবে H। তাহলে দেখো তো, প্রকৃতিতে এর চেয়ে সহজ কোন অ্যামিনো অ্যাসিড কি থাকা সম্ভব? নট পসিবল। সুতরাং দিস ইজ দ্য সিম্পল বা সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আমরা যদি একটু আগে যাই, তাহলে দেখবা এখানে একটা সুন্দর করে তোমাদের বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে গ্লাইসিন। খেয়াল করে দেখো তো, আমি যে স্ট্রাকচারটা আঁকলাম সেই স্ট্রাকচারটাই এখানে দেওয়া আছে না? সুতরাং প্রকৃতিতে সবচেয়ে সহজ, সবচেয়ে ক্ষুদ্র বলো, সবচেয়ে সিম্পল অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। এটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, আমরা চলে আসি এর পরের অংশে। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি, তাহলে তুমি এখানে দেখতে পাবা যে দেখো অ্যামিন মূলক আছে, এই যে আমার অ্যাসিড মূলক আছে, CH আছে। এখন খেয়াল করে দেখো তো, অ্যামিনো অ্যাসিডের এই যে অ্যাসিড মূলকটা যে কার্বনে লাগানো থাকে, হ্যাঁ, তাহলে সেই কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। দেখো এই যে এই কার্বনটা আলফা, দেখো এখানে অ্যাসিড মূলকটা লাগানো আছে। তাহলে যে কার্বনে এটা লাগানো থাকবে সেটাকে আমরা বলছি আলফা কার্বন। হ্যাঁ, আচ্ছা, আলফা কার্বনের পরের কার্বনটা হয়ে যাবে বিটা কার্বন, এর পরের কার্বনটা হচ্ছে কি ডেল্টা, না, গামা। আলফা বিটা গামা, গামা কার্বন, এভাবে আসবে। আচ্ছা, এখন এই স্ট্রাকচার থেকে আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড কি। আচ্ছা, 2 নম্বর জিনিস জানবো যেটা, সেটা হচ্ছে এই যে সাইড চেইন আমি বলেছিলাম যে অ্যালকাইল মূলক, অ্যারাইল মূলক, আদার্স অন্য মূলকগুলো থাকে অথবা হাইড্রোজেন থাকে। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখবা এই যে অন্যান্য মূলক থাকবে বা একটা স্ট্রাকচার থাকবে, তো সেই স্ট্রাকচারে অনেক সময় ডিফারেন্ট মৌল থাকতে পারে, যেমন এখানে সালফার আছে। ঠিক আছে, তাহলে এমন কিছু অ্যামিনো অ্যাসিড আছে যে অ্যামিনো অ্যাসিডে স্ট্রাকচারের ভেতরে সালফার থাকতে পারে। এটা মনে রাখো, এটা পরে কাজে লাগবে যে কোন কোন অ্যামিনো অ্যাসিডে সালফার মূলক থাকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমার মাথায় থাকবে যে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যার স্ট্রাকচারের ভেতরে কিন্তু সালফার মৌলটা রয়েছে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, 2 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রকৃতিতে অধিকাংশ ক্ষেত্রেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে আলফা অ্যামিনো অ্যাসিড কি?
দেখো অ্যাসিড মূলক যে কার্বনে লাগানো থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আমি এই কার্বনটাকে বলতে পারি দিস ইজ আলফা কার্বন। এই আলফা কার্বনে অ্যামিন মূলকটা দেখো, এই অ্যামিন মূলকটা লাগানো আছে। তাহলে এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা বলি আলফা অ্যামিনো অ্যাসিড। ওকে, আচ্ছা আমরা এরপরে চলে যাই। সালফার যুক্ত অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটা? আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো, তাহলে কোন অ্যামিনো অ্যাসিডে সালফার থাকে এটা কিন্তু আসতে পারে। আচ্ছা এটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম, একটা মুখস্থ পড়া হোমওয়ার্ক। ঠিক আছে, খুব সহজ। দেখো এটা কিন্তু ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন এসেছে, তাহলে এটা তোমরা খুঁজে বের করবা। ওকে, আচ্ছা এবার আসো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। আচ্ছা এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, হ্যাঁ কিছু জিনিস একটু খেয়াল করতে হবে তাইলেই হবে। দেখো অ্যামিনো অ্যাসিডে কি কি থাকে এগুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, এটা মুখস্থ করার বিষয় নয়। আচ্ছা এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে অধিকাংশই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, তার মানে অ্যামিনো মূলকটা আলফা কার্বনে লাগানো থাকে। আচ্ছা এখানে কিছু পড়া আছে যেগুলো তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, একটু মনে রাখা সহজের জন্য। সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা কিন্তু বিজ্ঞানীরা বলেন যে প্রাণ সৃষ্টির সূচনাটা হচ্ছে পানিতে। তার মানে অ্যামিনো অ্যাসিড প্রথম যখন তৈরি হয় সেটা কিন্তু পানি, পানির ভেতরে, হ্যাঁ সমুদ্রের সেই যে পানি, সেই পানির ভেতরে অ্যামিনো অ্যাসিড প্রথম তৈরি হলো। হ্যাঁ তাহলে এটা অবশ্যই পানিতে দ্রবণীয় কিছু একটা, তাই না? এজন্যই তো আসলে পানিতে এটার তৈরি হয় প্রথমে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো ওভাবে মনে রাখতে পারি এটা পানিতে দ্রবণীয় হয়ে গেল। আচ্ছা ২ নম্বর কথা হচ্ছে এখানে থাকে না, স্বাদ থাকে না। হ্যাঁ এটা স্বাদ নাই, এটার বর্ণ নাই। তাহলে এভাবে একটু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো, সেটা হচ্ছে দেখো যে কথাটা লিখছে, এটা মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ সৃষ্টি করে। আচ্ছা এইটা কেন? অ্যাসিডেও লবণ সৃষ্টি করতে পারে আবার ক্ষারেও লবণ সৃষ্টি করতে পারে, এটা কেন? আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো অ্যামিনো অ্যাসিড এরা হচ্ছে জুইটার আয়ন হিসেবে কাজ করে। আমরা একটু পরে দেখাবো তোমাদের, তোমরা কেমিস্ট্রিতে অনেক ভালো শিখেছো এটা। তাহলে যে কোনো অ্যামিনো অ্যাসিড কি করতে পারে, এটা হচ্ছে জুইটার আয়ন হিসেবে কাজ করতে পারে। এবং দেখা যায় যে এখানে যেহেতু একটা ক্ষারধর্মী মূলক আছে অ্যামিন মূলক, আবার অ্যাসিড ধর্মী মূলক আছে যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তো এজন্য এটা আসলে অ্যামফোটেরিক। এটা ক্ষার হিসেবেও কাজ করতে পারে, এটা আবার অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে। এজন্য দেখা যায় যে এটা অ্যাসিড বা ক্ষার যেটাই হোক, যেকোনো অ্যাসিড অথবা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার, এদের সাথে কিন্তু এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে, করে কি করে তৈরি করবে, লবণ তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আসো হচ্ছে এদের উচ্চ গলনাঙ্ক, এটা তো মনে রাখতে হবে, কিছু করার নাই। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে প্রোটিন, আমরা জানি যে অনেক অসংখ্য অ্যামিনো অ্যাসিড তারা মিলিত হয়ে তৈরি করে প্রোটিন। তাহলে প্রোটিনকে তুমি যদি ভেঙে ফেলো, এটাকে আমরা বলি হাইড্রোলাইসিস, ভেঙে ফেলা, তাই না? পানির উপস্থিতিতে ভেঙে ফেলা। তাহলে এটাকে আমরা বলতে পারি হাইড্রোলাইসিস। প্রোটিনকে হাইড্রোলাইসিস যদি করো, এনজাইম যেটা হচ্ছে আসলে এক ধরনের প্রোটিন, এটাকেও তুমি যদি হাইড্রোলাইসিস করো বা ভেঙে ফেলো, তাহলে তুমি পাবা অবশ্যই অ্যামিনো অ্যাসিড। এটাই কিন্তু এখানে আছে। আচ্ছা আর প্রোটিনে প্রোটিন যে গঠন হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যে বন্ধনের মাধ্যমে, এটা আমি দেখাবো, সেটাকে আমরা বলি পেপটাইড বন্ড। হ্যাঁ তো সেই পেপটাইড বন্ধনের মাধ্যমে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি হয়। এগুলো মুখস্থ করার বিষয় না, তুমি একবার রিডিং দিলেই এগুলো মনে মনে রাখতে পারবা। আর ওই যে যেটা বলছিলাম যে একই যৌগের ভেতরে অ্যামিনো মূলকও আছে আবার অ্যাসিড মূলকও আছে। তাহলে এরা কি করে, এরা উভধর্মী বা অ্যামফোটেরিক আচরণ করে। এই ধর্মটাকেই আমরা বলি জুইটার আয়ন। এটা আমি দেখাবো একটু পরে। আচ্ছা আসো এখানে তুমি যদি একটু খেয়াল করো, প্রথমে আমি এই যে জুইটার আয়ন বিষয়টা কি সেটা আমরা দেখিয়েছি। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো যে কি হয়, এটা হচ্ছে ক্ষার, তাই না? এটা হচ্ছে আমার ক্ষার অ্যামিন মূলক, আর এইটা হচ্ছে আমার অ্যাসিড মূলক। ঠিক আছে, তাহলে এটা ক্ষারীয় মূলক, এখানে হচ্ছে আমার একটা ক্ষারীয় মূলক, আর এটা হচ্ছে অ্যাসিড মূলক। এই তো। আচ্ছা তো আমরা যেটা জানি যে অ্যাসিড কি করবে, প্রোটন ডোনেট করবে, তাই না? তাহলে এখান থেকে একটা প্রোটন যদি বের হয়ে আসে হাইড্রোজেন প্লাস, সে কি করবে, এই প্রোটনকে অ্যাকসেপ্ট করবে ক্ষারীয় মূলক, তাই না? NH2 বা অ্যামিন মূলক।
তাহলে প্রোটনকে যখন এ অ্যাকসেপ্ট করে দেখো তখন স্ট্রাকচারটা কেমন হয়ে যাচ্ছে, এই প্রোটনটা এখান থেকে বের হয়ে এখানে চলে যাচ্ছে। তাহলে দেখো NH2 প্লাস এই যে প্রোটন স্ট্রাকচারটা হয়ে গেল এমন, তাই না? H3N প্লাস, আর এখান থেকে প্রোটন বের হয়ে যাচ্ছে তখন স্ট্রাকচারটা এমন হয়ে যাচ্ছে CO মাইনাস। এই তো। তাহলে এখন খেয়াল করে দেখো এই আয়নে কি আছে, জুইটার আয়ন যেটা আমরা বলছি যে একই যৌগে একদিকে পজিটিভ এবং আরেকদিকে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের একই যৌগের ভেতরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ, এটাকে আমরা বলছি অ্যামফোটেরিক বা উভয়ধর্মী একটা আচরণ করবে এরা, এজন্য এটার নাম হচ্ছে জুইটার আয়ন। ওকে, আচ্ছা এবার আসো জুইটার আয়ন আসলে কি করে। এখানে পিএইচ এর একটা বিষয় আছে, যে একটা নির্দিষ্ট পিএইচ এ এরা কখনো কখনো ক্যাটায়ন হিসেবে আচরণ করবে, আবার একটা নির্দিষ্ট পিএইচ এ এরা অ্যানায়ন হিসেবে আচরণ করবে। আচ্ছা কেমন সেটা তোমরা দেখো, অ্যাট লো পিএইচ মানে যেখানে পিএইচটা কম, ওকে পিএইচটা কম, লো পিএইচটা কম মানে এটা অ্যাসিডিক, তাই না? আমরা জানি পিএইচ কম মানে এটা কি হবে, অ্যাসিডিক, তুলনামূলক অ্যাসিডিক। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে যখন এরকম একটা অ্যাসিডিক মিডিয়াম, তখন এটা কি করবে, এটা ক্যাটায়ন হিসেবে আচরণ করবে। ওকে, আচ্ছা যখন পিএইচটা বেশি মানে অ্যালকালাইন, তুলনামূলক অ্যালকালাইন পিএইচটা যখন বেশি হবে তখন এটা আচরণ করবে অ্যানায়ন হিসেবে। ওকে, এটা অ্যানায়ন হিসেবে আচরণ করবে। আচ্ছা কেন এমনটা হয় তোমরা কেমিস্ট্রিতে আরো ভালো করে পড়বা, মানে এভাবে মনে রাখতে পারো যে পিএইচ বেশি মানে এই মিডিয়াটা হচ্ছে অ্যালকালাইন, তাহলে ওটাকে নিউট্রালাইজ করার জন্য কি হবে, তোমার প্রোটনটা দ্রবণে চলে যাবে। তাহলে দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রোটনটা দ্রবণে চলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কিন্তু একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। আচ্ছা অপরদিকে যখন দ্রবণেই হাইড্রোজেন প্রোটনের সংখ্যা অনেক বেশি, তাই না, এজন্যই তো অ্যাসিডিক বা লো পিএইচ, তখন কিন্তু কি হবে, এই কার্বক্সিলিক অ্যাসিড গুলো থেকে কিন্তু প্রোটন যাবে না, রেদার এই যে দ্রবণে আছে যেখানে পিএইচটা কম বা প্রোটন বেশি অ্যাসিডিক, সেখান থেকে প্রোটন গুলাকে এই যে ক্ষারধর্মী অ্যামিনমূলক সে কিন্তু নিজের দিকে নিয়ে আসবে, তাই না? সেটাই তো হবে। তো যখন এই প্রোটনকে অ্যাকসেপ্ট করা শুরু করবে তো এখানে পজিটিভ একটা চার্জ তৈরি হবে। তাহলে দেখো বেসিক আইডিয়া সহজ, দ্রবণে প্রোটন এখানে বেশি বা লো পিএইচ, প্রোটন গুলাকে অ্যাকসেপ্ট করবে অ্যামিনমূলক, এজন্য এটা পজিটিভ হয়ে যাবে। আর যখন দ্রবণের পিএইচটা বেশি তখন কি হবে, মানে প্রোটন কম আছে, তখন এই যে অ্যাসিড মূলক থেকে প্রোটনটা দ্রবণে চলে যাবে, তখন এটা নেগেটিভ হবে। তাহলে এই তো, তাহলে এই ধরনের বৈশিষ্ট্য বা ধর্ম যারা প্রকাশ করে তাদেরকে আমরা বলি জুইটার আয়ন। আচ্ছা অনেক কথা হলো, কিন্তু আসলে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। আচ্ছা আসো, অ্যামিনো অ্যাসিড উদ্ভিদ প্রাণী মিলে মোটামুটি রয়েছে 28টির মতো, হ্যাঁ কেমন। আচ্ছা এখানে কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারি, ওই যে অ্যালিফেটিক চেইন থাকলে সেটাকে আমরা বলবো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক স্ট্রাকচার যদি থাকে অ্যারোমেটিক, তাহলে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আর যদি এমন স্ট্রাকচার যে স্ট্রাকচারের মধ্যে তোমরা জানো যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড থাকে, যেমন কেমন কম্পাউন্ড থাকতে পারে, এটা তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অনেক ভালো শিখে এসেছো, যেখানে সালফার থাকতে পারে, এটা নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আমরা দেখাবো সেটা। তাহলে হেটারোসাইক্লিক স্ট্রাকচার থাকলে সেটার নাম হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তাহলে কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা অ্যামিনো অ্যাসিডকে এভাবে 3 ভাগে ভাগ করব। ওকে, আচ্ছা তো এগুলো জেনে তোলা তোমার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে যে উদাহরণ, এটা তো একটু মনে রাখতে হবে কেমন। অ্যালিফেটিক, এখানে দেখো 3টা উদাহরণ আছে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। আসলে আরো অনেক অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড আছে, কিন্তু স্যারেরা প্রশ্ন করে কখন, যখন বইতে এভাবে স্পেসিফিক 3টার কথা লেখা আছে, তাহলে তুমি এই 3টাই মনে রাখো, তাহলে এখান থেকেই প্রশ্নটা চলে আসবে। আরো অসংখ্য অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড আছে, সেগুলো তোমার কিন্তু লাগবে না। আচ্ছা অ্যারোমেটিক, খেয়াল করে দেখো অ্যারোমেটিকে আছে ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। আচ্ছা হেটারোসাইক্লিক দেখো এখানে কি থাকবে,
এখানে হচ্ছে ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, এগুলো হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এটা তো বোঝার কিছু নাই, স্ট্রাকচার দেখলে তুমি হয়তো বুঝতে পারবা যে এটা অ্যারোমেটিক, এটা অ্যালিফেটিক, হ্যাঁ, এটা হচ্ছে হেটেরোসাইক্লিক। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং তোমার ভর্তি পরীক্ষার জন্য এটা লাগবে না। হ্যাঁ, তোমার শুধু নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো, অ্যামিনো অ্যাসিড এটা কি পোলার নাকি নন পোলার, কেমন, এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিডের পোলারিটি, এটা আমরা বলছি, এটা আসলে নির্ভর করবে, তোমরা জানো অ্যামিন মূলক, অ্যাসিড মূলক, একটা হাইড্রোজেন, তাই না, কার্বন, আলফা কার্বন যেটাকে আমরা বলছি। আচ্ছা, এছাড়া থাকে একটা সাইড চেইন, তাই না, একটা মূলক থাকবে, ওই মূলকটা পোলার কিনা, কথাটা বুঝো। তাহলে অ্যামিনো অ্যাসিডে যে মূলকটা থাকবে, রেডিকালটা থাকবে, যেটাকে আমরা ওই যে আর দিয়ে দেখাচ্ছিলাম, তাহলে এই মূলকটা পোলার কিনা। যদি পোলার হয় তখন ওই অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো পোলার অ্যামিনো অ্যাসিড, এবং ওই মোলারটা অপোলার কিনা। যদি অপোলার হয় তাহলে ওই অ্যামিনো অ্যাসিডের নাম হয়ে যাবে অপোলার অ্যামিনো অ্যাসিড। এভাবে আমরা ভাগ করি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে একটু খেয়াল করে দেখবা, তাহলে নন পোলার বা অপোলার এরকম অ্যামিনো অ্যাসিড থাকে 10টা। উদাহরণ, এটা মনে রাখতে হবে, কেমন, এটা মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, এবার আসো পোলার। আচ্ছা, পোলারকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পোলার কিন্তু যেখানে কোনো চার্জ থাকে না, পোলার পজিটিভ চার্জ থাকে, পোলার নেগেটিভ চার্জ থাকে, এরকম 3 রকম হতে পারে। দেখো এই 3 রকম এখানে দেওয়া আছে, ওকে, এরকম দেওয়া আছে। আচ্ছা, কোনটার সংখ্যা কত এটা মনে রাখতে পারি আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের যেটা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই উদাহরণগুলা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, সবাই এখানে একটু দেখো, এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য নিয়ে আসছি। এখানে দেখো, এই স্ট্রাকচারে দেখো নাইট্রোজেন আছে, তাহলে এটা হেটারো সাইক্লিক অ্যামিনো অ্যাসিড, বোঝা গেছে। তাহলে এই স্ট্রাকচার বুঝে লাভ নাই, আমাদের হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড কি কি আছে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই অংশটা, ঠিক আছে, এই মূলকটার কথাই আমরা বলছিলাম। এটা পোলার হতে পারে, এটা নন পোলার হতে পারে, নন পোলার হলে এটা নিউট্রাল হতে পারে, এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো আরেকটা আছে, এই একটা অংশ, আবার এখানে দেখো এই অংশটা। আচ্ছা, এখন তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে, হ্যাঁ, কি হয় সেটা হচ্ছে, দেখো কিছু কিছু অ্যামিনো অ্যাসিডে, এখানে তো একটা অ্যাসিড মূলক আছেই, এর সাথে এই যে দেখো এখানে কিন্তু আরেকটা অ্যাসিড মূলক, তাই না, এই যে COOH, এটা হচ্ছে সেকেন্ড অ্যাসিড মূলক। তো যদি এরকম হয় তাহলে একটু খেয়াল করে আসো, আমরা আগে যাই, দেখো এরা নেগেটিভ চার্জড হয়, কারণ ওই যে জুইট আয়নের ওখানে কিন্তু আমরা দেখছি যে অ্যাসিড মূলকগুলো কিন্তু কি হয়, প্রোটন ডোনেট করে ওরা নেগেটিভলি চার্জড হয়। তাহলে এটা কেন গ্লুটামিক অ্যাসিড, কারণ ওই যে অতিরিক্ত যে অ্যাসিড মূলকটা থাকে ওরা কিন্তু নেগেটিভলি চার্জড হয়। আচ্ছা, এরপরে যেটা হয় দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে একটা অ্যামিনো অ্যাসিড মূলক আছে, আবার এখানেও কিন্তু এই যে সাইড চেইন, এই সাইড চেইনেও কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড মূলক আছে আরেকটা, মানে কোন কোন অ্যামিনো অ্যাসিডে একাধিক কার্বক্সিলিক অ্যাসিড অথবা একাধিক অ্যামিনো অ্যাসিড মূলক থাকতে পারে। তাহলে যারা এরকম হবে, বুঝতেই পারছো এরা জুইটার আয়ন হিসেবে কাজ করে, তো এটা কি হবে, এটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, প্রোটন অ্যাকসেপ্ট করলে এটা কি হয়ে যাবে, এমন হয়ে যাবে না, আমরা দেখলাম একটু আগে, এরকম হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ধরনের অ্যামিনো অ্যাসিডে একাধিক অ্যামিনো অ্যাসিড মূলক থাকে তারাই কিন্তু পজিটিভলি চার্জড হয়ে যাবে। আর দেখো এটা নিউট্রাল, ঠিক আছে, এখানে অ্যাসিড বা অ্যামিন এক্সট্রা কোনো মূলক নাই, কেমন। আসো, এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছু বিশেষ অ্যামিনো অ্যাসিডের বর্ণনা, এটা একটু মুখস্থ রাখতে হয় আমাদের পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, ধরো সব অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরি করে না, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে সব অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না। যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করে তাদেরকে আমরা বলবো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। দেখো এদেরকে আমরা বলবো প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড।
আচ্ছা, তাহলে এই রকম অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। তাহলে যারা প্রোটিন তৈরিতে অংশ নেয় তাদেরকে বলবো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে পুরো ওয়ার্ল্ডে, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা, পুরো ওয়ার্ল্ডে প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। কিন্তু অ্যামিনো অ্যাসিডের সংখ্যা তো অনেক। একটু আগে দেখলাম না যে উদ্ভিদ প্রাণীতে প্রায় 28টারও অধিক অ্যামিনো অ্যাসিড আছে, তাই না? তাহলে এই 20টার বাইরে যেগুলো, সেগুলো কিন্তু প্রোটিন গঠনে অংশ নেবে না, তাদের অন্যান্য কাজ আছে। হ্যাঁ, তারা প্রোটিন তৈরি করে না। তাহলে যারা প্রোটিন তৈরি করবে না তাদেরকে আমরা বলবো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বা অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, হয়ে গেল। প্রোটিন তৈরিতে অংশ নেয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন তৈরিতে অংশ নেয় না অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড বা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এইরকম কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এই যে এখানে আছে যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, তাদের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন অর্নিথিন, সাইট্রুলিন, হোমোসেরিন। ঠিক আছে, এর মধ্যে দেখো একটা কথা লেখা আছে যে অর্নিথিন চক্র বলে একটা চক্র আছে, যেটাকে আসলে ইউরিয়া তৈরি হয় শরীরে। তাহলে এই যে অর্নিথিন অ্যামিনো অ্যাসিডটা এখানে ব্যবহৃত হয়। তাহলে শরীরে ইউরিয়া তৈরিতে যে অ্যামিনো অ্যাসিডটা কাজে লাগে সেটার নাম হচ্ছে অর্নিথিন। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আলাদা করে আমি যদি স্টার মার্ক দিয়ে দিই, তাহলে ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয় অর্নিথিন। এটা কিন্তু প্রোটিন তৈরি করে না। ওকে, আচ্ছা, তারপরে আসো ওই যে হোমোসেরিন, সেটা অন্যান্য অ্যামিনো অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, আর আরেকটা থেকে মেডিকেলেই প্রশ্ন আসছে, সবাই খেয়াল করো, সেটা হচ্ছে এই যে হাইড্রোক্সিপ্রোপিন। হাইড্রোক্সিপ্রোপিন এটা খুব কম থাকে, এটা জীবদেহে উপস্থিতি খুবই কম, এজন্য এটাকে বলা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। এই যে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোক্সিপ্রোপিন, যেহেতু এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে, এটা মেডিকেল, ডেন্টাল এবং বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোক্সিপ্রোপিন অনেক কম পরিমাণে থাকে, এজন্য এটা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। এই, আচ্ছা আসো খাদ্যে উপস্থিতির উপর ভিত্তি করে। আচ্ছা, এখানে যেটা মনে রাখতে হবে, আমাদের শরীরে যে ধরনের অ্যামিনো অ্যাসিড দরকার তার সবকিছু কিন্তু আমরা খাবার থেকে পাই না। এই কথাটা খেয়াল করো, কি আমরা আমাদের শরীরে যে অ্যামিনো অ্যাসিড গুলো দরকার সবই কিন্তু খাবার থেকে পাই না। ওকে, আচ্ছা, কি হয়, কিছু অ্যামিনো অ্যাসিড আবার শরীরেও তৈরি হয়। তো যে অ্যামিনো অ্যাসিড গুলা আমাদের অবশ্যই খাবারের সাথে পেতে হবে, আমাদের খাইতেই হবে, যে অ্যামিনো অ্যাসিড গুলা, যে খাবারগুলো খাই আমরা, তার মধ্যে সেই অ্যামিনো অ্যাসিড গুলা কি করতে হবে, থাকতেই হবে। এই ধরনের অ্যামিনো অ্যাসিড গুলোকে আমরা বলছি অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এই কথাকে সহজভাবে মনে রাখবা, যে অ্যামিনো অ্যাসিড গুলো খাবারের মাধ্যমে আমাদের পেতেই হবে। কথাটা সহজভাবে আমি যদি বলি, তাহলে অত্যাবশ্যকীয় দেখো বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে, এই কথাটা সহজভাবে মনে রাখবো, খাবারের মাধ্যমে মাধ্যমে পেতেই হবে। পেতেই হবে, এটা কিন্তু দেহে তৈরি হবে না, আমাদের খাবারের মাধ্যমে পেতেই হবে, নাইলে আমাদের শরীরের পুষ্টিটা হবে না। তাহলে এরাই হচ্ছে এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এবং এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা, এটা মনে রাখবো, যে আমাদের যদি বয়স্ক হয়, অ্যাডাল্ট, তাদের জন্য 8টা, শিশুদের ক্ষেত্রে 10টা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন নন এসেনশিয়াল কারা? তাহলে এই 8টা বড়দের ক্ষেত্রে অথবা শিশুদের ক্ষেত্রে 10টা, এর বাইরে যা আছে সবই হচ্ছে নন এসেনশিয়াল। এই তো। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস শুধু মার্ক করো, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত যে 2টা অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল, সেটা হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন। ঠিক আছে, আর্জিনিন, হিস্টিডিন। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে শিশুদের জন্য আর্জিনিন, হিস্টিডিন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এছাড়া বাকি যে 8টা, যেটা বড়দের জন্য অত্যাবশ্যকীয়, খেতেই হবে, সেই 8টা শিশুদের জন্যও অত্যাবশ্যকীয়। তাহলে শিশুদের জন্য মোট অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টা, যেটা বড়দের জন্য 8টা। এই জিনিসগুলো একটু খেয়াল করে অ্যান্সার দিবা। ওকে, আচ্ছা গেল। এখন এখানে আছে অ্যামিনো অ্যাসিডের কাজ, এটা একটা মুখস্থ পড়া, তোমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের কাজ থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো এগুলো কাজগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট 1-2 বার রিডিং দিলে জিনিসগুলো মনে রাখতে পারবা।
তো আমি উপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা যদি এভাবে বলি, বড়দের ক্ষেত্রে যদি আমি এভাবে ভাগ করি, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয়, আমি সংক্ষেপে লিখলাম অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে 8টা। আর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটার সংখ্যা কত হবে? আমরা জানি যে টোটাল প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সেটা হচ্ছে 20টা, তাহলে এখানে 12টা। ঠিক আছে, হয়ে গেল 8 + 12 = 20। এই হচ্ছে আমাদের প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টা। এখন দেখো, প্রোটিন অ্যামিনো অ্যাসিড বড়দের ক্ষেত্রেও 20টা, বাচ্চাদের ক্ষেত্রেও 20টা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাচ্চাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটা বড়দের ক্ষেত্রে ছিল। এবার আসো বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টা। এখানে ওই যে অতিরিক্ত যেটা ছিল আর্জিনিন, হিস্টিডিন, আমি সংক্ষেপে লিখে ফেললাম, প্লাস, এখন দেখো অত্যাবশ্যকীয় বাচ্চাদের জন্য 10টা, তাহলে অনবত্যাবশ্যকীয় কয়টা থাকলো? 10টা। এই হচ্ছে মোট 20টা প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা গেল। এবার আসো যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, কেমন? আচ্ছা, এখানে দেখো লিখেছি আমরা তৃপ্তি হচ্ছে ট্রিপ্টোফ্যান, আইরিন হচ্ছে আইসোলিউসিন, মেথিওনিন, ভালো ভ্যালিন। তাহলে তৃপ্তি এবং আইরিন তারা ম্যাথে ভালো, হ্যাঁ। এজন্য কি করেছে তাদের বাবা মা? তাদেরকে লাল লাল 3 পিস দিয়েছে, লিউসিন, লাইসিন, থ্রিওনিন, পেয়েছে ফিনাইল অ্যালানিন। ঠিক আছে, কি পেয়েছে? ফিনাইল অ্যালানিন। তাহলে এভাবে আমরা খুব সহজে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মনে রাখতে পারবো। প্লাস ওই যে বাচ্চাদের ক্ষেত্রে AH, আর্জিনিন, হিস্টিডিন। এই, আচ্ছা আমরা চলে আসি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য 9 কোনটি, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, সবগুলোই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, তাই না? আমরা দেখেছি পানিতে অদ্রবণীয়। দেখো এই গল্পটা কিন্তু আমি বলেছিলাম যে প্রাণের সূচনা হচ্ছে পানিতে, তাহলে পানিতে যখন অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, এটা পানিতে দ্রবণীয় হবে, এটাই লাইকলি, তাহলে এটাই ভুল। তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, ইউরিয়া সংশ্লেষণে ব্যবহৃত হয়, ওই যে বললাম অর্নিথিন অ্যামিনো অ্যাসিডটা ব্যবহৃত হয়। আচ্ছা, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 20টা, তাই না? এটা তো আমরা একটু আগেই জেনেছি। দেখো এই যে এটাই লেখা আছে, প্রোটিন থেকে কয়টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? এটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। আমরা জানি যে 20টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আসো, কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? তাহলে দেখো গ্লাইসিন, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন। ওই যে সেই নিমোনিক্সটা আমরা যদি দেখি, আসো তোমরা দেখো তো এখানে কোনটা নাই। হ্যাঁ দেখো, গ্লাইসিন আছে কি? সবাই দেখো, গ্লাইসিন কিন্তু নাই, তাহলে গ্লাইসিন হবে অ্যান্সার। আচ্ছা, বিরল অ্যামিনো অ্যাসিড, ওই যে কম থাকে, সবচেয়ে কম পরিমাণে কোনটা পাওয়া যায়? আমরা জানি হাইড্রোক্সিপ্রোপিন। দেখো এটাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, কোনটি অ্যামিনো অ্যাসিডের কাজ নয়? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, গ্লিসারল তৈরিতে সাহায্য করা। আচ্ছা, গ্লিসারল তৈরিতে কিন্তু অ্যামিনো অ্যাসিড কাজ করে না, কিন্তু বাকিগুলো দেখো, প্রোটিন সংশ্লেষ, দেহ গঠন, যেহেতু প্রোটিন দেহ গঠনে সাহায্য করে, ইউরিয়া তৈরি, এটা তো আমরা একটু আগেই দেখলাম। সুতরাং এগুলো কাজ, এটা কিন্তু কাজ না, এটাই অ্যান্সার। যেটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড নয়, আচ্ছা এখানে আমরা জানি এই দুইটা হচ্ছে অ্যারোমেটিক, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন। তাহলে এখানে কিন্তু ডাবল অ্যান্সার চলে আসছে, গ্লাইসিন এবং ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, আচ্ছা নিচের কোনটি অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড? আবারও কিন্তু ওই চার্ট থেকে আমাদেরকে দেখতে হবে, তাই না? আচ্ছা, ওখানে দেখো অর্নিথিন, এটা কিন্তু অপ্রোটিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, ভ্যালিন কি জাতীয় পদার্থ? আমরা জানি ভ্যালিন অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে শর্করা, লিপিড, উৎসেচক অ্যামিনো অ্যাসিড। দেখো এত সহজ প্রশ্ন আসছে ইউনিভার্সিটিতে,
তাহলে আমাদের এভাবে পড়তে হবে, নিচের কোন অ্যামিনো অ্যাসিড প্রোটিনের অংশ নয়? তার মানে হচ্ছে তার মানে হচ্ছে তার মানে কি? তার মানে হচ্ছে অপ্রোটিন, অপ্রোটিন বা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কোনটা? ঠিক আছে, তাহলে প্রোলিন, সিস্টিন, টাইরোসিন এগুলো তো প্রোটিন অ্যামিনো অ্যাসিড, সুতরাং হোমোসেরিন হচ্ছে অ্যান্সার। কোনটি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড? দেখো একই ভাবে আবার আসছে, এই যে আমরা দেখছি অর্নিথিন, তাহলে আবারও আসছে প্রশ্নটা। আচ্ছা, আমরা যদি চলে যাই এর পরের অংশে, প্রোটিন। আচ্ছা, তোমরা অ্যামিনো অ্যাসিড নিশ্চয়ই খুব ভালো করে বুঝছো। এখন অ্যামিনো অ্যাসিড বুঝলে প্রোটিন বোঝা তোমার জন্য একদম ডাল ভাত। জাস্ট ওই অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার গুলো মিলেই তো আসলে প্রোটিনটা তৈরি হয়। আমরা সেই প্রোটিনে যাব, খুবই ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট বছরগুলোতে তুমি যদি দেখো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, আমরা চলে যাই। আচ্ছা, এখানে শুরুতে যেটা বিজ্ঞানীর নাম, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানীর নাম হচ্ছে জি মুল্ডার। তিনি প্রোটিন শব্দটা প্রথম প্রয়োগ করেন। হ্যাঁ, প্রোটিন শব্দটা আসছে প্রোটিওজ থেকে। প্রোটিওজ মানে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এবং সত্যি কথা হচ্ছে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন মানে প্রোটিওজ, এটা মনে রাখবে ভর্তি পরীক্ষার জন্য। প্রোটিন হচ্ছে প্রোটিওজ, মানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আহ গেল। এবং এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার, জানি আমরা। আচ্ছা, এখন আসো, অ্যামিনো অ্যাসিড গুলো যখন মিলিত হয় তখন এটাকে বলে হচ্ছে পেপটাইড বন্ধন। ঠিক আছে, কি বলে? বলে হচ্ছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, মানে গুলো মিলিত হয়ে প্রথমে ডাইপেপটাইড, ডাইপেপটাইড যখন 3টা হয় ট্রাইপেপটাইড, যখন আরো বেশি হয় 10 পর্যন্ত আমরা বলি অলিগোপেপটাইড। দেখো কার্বোহাইড্রেটের সাথে মিল আছে। এরপরে যদি 50টা হয়ে যায় তখন আমরা বলি পলিপেপটাইড। যদি 100-র বেশি হয়ে যায় তখন আমরা বলি প্রোটিন। এই তো হয়ে গেল। তাহলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি হয়, এবং প্রোটিন বলতে আমরা বুঝাই পলিপেপটাইড যৌগ। আর পলিপেপটাইড যৌগ হচ্ছে যেখানে 50-এর অধিক অ্যামিনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া। আচ্ছা, এইখানে দেখো একটা পেপটাইড বন্ধন, এই অ্যাসিড মূলকটা সেটার OH, আর এখানে অ্যামিন মূলকের H, এই পানি বের হয়ে যায়। গেল, পানি বের হয়ে গেলে যে বন্ধনটা তৈরি হচ্ছে CONH, আমরা যদি সংক্ষেপে এভাবে লিখি CONH, তাহলে এটাই হয়ে গেল পেপটাইড বন্ড। এরকম অসংখ্য পেপটাইড বন্ড মিলেই তৈরি হয় প্রোটিন। আচ্ছা, এখানে যেটা দেখো যে প্রোটিন আসলে কি কি কাজ করে আমাদের শরীরে, যেমন এনজাইম। আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, এবং এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু প্রোটিনের মাধ্যমেই হয়। ঠিক আছে, সেগুলোতে কিন্তু প্রোটিনের একটা কাজ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করা। এবং কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই না? এটা অ্যান্টিবডি। তোমরা জানো যে শরীরে যখন জীবাণু ঢুকে, শরীরে যখন কি ঢুকে, জীবাণু ঢুকে, তখন কিন্তু অ্যান্টিবডি গুলো কাজ করে, তাই না? আচ্ছা, তারপরে হরমোন। আমরা জানি যে আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে, যে হরমোন গুলাই আসলে আমাদের শরীরে কি ধরনের বিক্রিয়া হবে সেটা নির্ধারণ করে। তাহলে হরমোনও কিন্তু প্রোটিন জাতীয়। হ্যাঁ, অধিকাংশ হরমোনই কিন্তু প্রোটিন জাতীয়। তাহলে এগুলো হচ্ছে প্রোটিন। আচ্ছা, এখন এখানে যে কথাটা বলা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব সহজ। বলছে যে সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। দেখো এখানে এই উদাহরণটা আছে, এনজাইম এটা প্রোটিন, অ্যান্টিবডি এটা প্রোটিন, হরমোন এটা প্রোটিন। এখন দেখো তো, এনজাইম সবাই প্রোটিন, কিন্তু অ্যান্টিবডি, হরমোন এগুলো তো এনজাইম না। অ্যান্টিবডি, হরমোন এরা কি না? এরা কিন্তু এনজাইম না। এরা প্রোটিন, কিন্তু এরা এনজাইম না। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে সব এনজাইম প্রোটিন, কিন্তু সব প্রোটিন কিন্তু এনজাইম না। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যান্টিবডি, এটা প্রোটিন কিন্তু এনজাইম না। উদাহরণ হচ্ছে হরমোন, এটা প্রোটিন কিন্তু কি না? এনজাইম না। ঠিক আছে? আচ্ছা, আমাদের শুষ্ক ওজনের মোটামুটি 50% প্রোটিন দিয়ে গঠিত, আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে দেখো আমরা স্ট্রাকচার দেখাচ্ছি, সেটা হচ্ছে পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয় একটু আগে দেখালাম। দেখো এখানকার OH, এখানকার H, এই যে বের হয়ে গেল পানি, পানি বের হয়ে গেল, এই যে বন্ধনটা তৈরি হচ্ছে, এই বন্ধনটাই হচ্ছে
পেপটাইড বন্ধন, সিও NH, এটাই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড হয়ে গেল। আচ্ছা, এবার আসো প্রোটিন হিসাবে যখন পলিপেপটাইড আচরণ করে তখন কি হয়, তাকে এরকম একটা ফোল্ডেড স্ট্রাকচার তৈরি করতে হয়। হ্যাঁ, দেখো এটা একটা ফোল্ডেড মানে ভাঁজ হওয়া, দেখো কতটা কুণ্ডলিত, পেঁচানো, ফোল্ডেড, এটাকে আমরা বলি ফোল্ডেড, ফোল্ডেড পেঁচানো, পেঁচানো স্ট্রাকচার, আমি সংক্ষেপে লিখলাম ফোল্ডেড বা পেঁচানো স্ট্রাকচার। তাহলে যখন পলিপেপটাইড গুলো প্রোটিন হিসেবে আচরণ করে তখন এরকম একটা কমপ্লেক্স ফোল্ডেড বা পেঁচানো স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ, এই কথাগুলোই লেখা আছে। আচ্ছা, আমরা এবার আসো, দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে ওই যে অ্যামিন মূলক এবং অ্যাসিড মূলক তারা যখন একসাথে আসে তখন একটা একনো পানি বের হয়ে যে বন্ধনটা তৈরি হয় সেটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। দেখো এটাই কিন্তু আসছে, পেপটাইড বন্ড কোথায় থাকে, তাই না? প্রোটিনে থাকে। আচ্ছা, এগুলো আমি বলে ফেলছি অলরেডি যে একটা হচ্ছে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, যখন 4 থেকে 10টা হবে অলিগোপেপটাইড, যখন 50-এর বেশি হবে তখন আমরা বলি পলিপেপটাইড। আচ্ছা, এখানে প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড যৌগ, কারণ অসংখ্য অ্যামিনো অ্যাসিড থাকে, তাই না? আচ্ছা, এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কিছু উদাহরণ আছে। হ্যাঁ, যেমন এক পলিপেপটাইড দ্বারা গঠিত লাইসোজাইম, 2টি দ্বারা গঠিত ইন্টেগ্রিন, 3টি দ্বারা গঠিত কোলাজেন, আমি আসবো একটু পরে দেখাচ্ছি তোমাদের, 4টি দিয়ে গঠিত হিমোগ্লোবিন। তাহলে আমরা এই যে লাইসোজাইম, ইন্টেগ্রিন, কোলাজেন এবং হিমোগ্লোবিন এদের স্ট্রাকচারটা দেখি। এই এই যে দেখো, ইহাই হচ্ছে আমাদের লাইসোজাইম, লাইসোজাইম। তোমরা একটু স্ট্রাকচারটা দেখো, দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল স্ট্রাকচার। তাহলে একটা পলিপেপটাইড দ্বারা গঠিত লাইসোজাইম, ওকে, সিঙ্গেল স্ট্রাকচার। কিন্তু তুমি যখন ইন্টেগ্রিনটা দেখবা, দেখবা এখানে পলিপেপটাইড চেন আছে 2টা। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টেগ্রিন, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, কোষ ঝিল্লিতে থাকে। তাহলে এটা ডাই পলিপেপটাইড চেন কয়টা? 2টা, ডাই পলিপেপটাইড চেন, তাই না? আচ্ছা, এরপরে যদি দেখো কোলাজেন, এখানে একটু খেয়াল করে দেখো তো এখানে স্ট্রাকচারে কয়টা আছে, দেখো এরকম ঢেউ খেলানো, দেখো 1টা আছে, 2টা আছে, 3টা আছে। তাহলে এটা হচ্ছে 3টা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, দেখো কোলাজেন, ঠিক আছে। এরপরে আসো এটা, এখানে দেখো এই যে একটা পলিপেপটাইড চেন, 2টা পলিপেপটাইড চেন, 3টা পলিপেপটাইড চেন, 4টা পলিপেপটাইড চেন। ইহাই হচ্ছে আমাদের সেই বিশেষ প্রোটিন যার জন্য আমরা আসলে এত সহজভাবে পৃথিবীতে বিচরণ করতে পারছি। হ্যাঁ, এই পৃথিবীর এই যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকতে পারছি, সেই বিখ্যাত প্রোটিন যার নাম হচ্ছে, হ্যাঁ বলতো কি নাম, যার নাম হচ্ছে হিমোগ্লোবিন, যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে খুব ইম্পর্টেন্ট, তাই না? দেখো হিমোগ্লোবিনের জন্যই তো আজকে আমরা এরকম অক্সিজেন গ্রহণ করে, তাই না, হ্যাঁ, প্রকৃতিতে আমরা এরকম বেঁচে আছি, টিকে আছি। হিমোগ্লোবিন না থাকলে কি একটা অবস্থা হতো, আমরা কি বেঁচে থাকতে পারতাম? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, ও তাহলে এখানে দেখো এখানে কিন্তু 4টা পলিপেপটাইড চেইন আছে, কেমন? তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 4টা পলিপেপটাইড চেইন রয়েছে হিমোগ্লোবিন, ওকে। আচ্ছা, এখানে একটু দেখো তো প্রোটিনে অ্যামিনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা একসাথে থাকে, খুব সহজ, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে পেপটাইড। ইনসুলিন কোন ধরনের পদার্থ? আচ্ছা, এটা আমরা জানি, তোমরা অলরেডি জানো, ইনসুলিন হচ্ছে একটা আমিষ, আমিষ মানে হচ্ছে প্রোটিন, প্রোটিনের প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, সরি। আচ্ছা, তাহলে প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ হচ্ছে ইনসুলিন। আচ্ছা, প্রোটিনের বৈশিষ্ট্য কি? আচ্ছা, খেয়াল করো তো প্রোটিনের বৈশিষ্ট্য কি হবে, ওই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, তাহলে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যের সাথে কিন্তু কিছু মিল থাকবে, তাই না? তাহলে ওইগুলাই দেখো, এখানে হচ্ছে এটা কলয়েড প্রকৃতির, আমরা জানি। এটার উদাহরণ হচ্ছে তুমি যদি ধরো মাছ মাংস সেদ্ধ করো, কি দেখবা, পানিটা শুষে নিচ্ছে, তাই না?
তো মাছ মাংস তো প্রোটিন জাতীয়, তাহলে এটা কিন্তু পানিকে সোক করতে পারে, এবং এ ধরনের বৈশিষ্ট্যকেই আমরা বলি হচ্ছে কলয়েড। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এদেরকে আদ্র বিশ্লেষণ করলে স্বাভাবিক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এবং প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায় ভৌত এবং রাসায়নিকভাবে। যেমন খুব সহজ একটা উদাহরণ হচ্ছে, তুমি যদি ডিমকে সেদ্ধ করো, খেয়াল করে দেখো তো, ডিমটা ছিল লিকুইড, ডিমের যে অংশটা সেদ্ধ হয়ে সাদা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এই অংশটা হচ্ছে প্রোটিন, যেটাকে আমরা বলি অ্যালবুমিন, তাই না? তাহলে এটার দেখো রাসায়নিক প্রকৃতি, ভৌত প্রকৃতির কিন্তু পরিবর্তন করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা অবশ্যই এই যে পানিতে দ্রবণীয়, কারণ কি অ্যামিনো অ্যাসিড ইটসেলফ কিন্তু পানিতে দ্রবণীয়, তাহলে ওটার সাথে কিন্তু এটার মিল থাকবে। আচ্ছা, এরপরে আসো, এখানে কিছু হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং এর সাথে ওই যে সালফার, আয়রন, তামা, এগুলো থাকতে পারে। আসলে অ্যামিনো অ্যাসিডে তো এই এই মৌলগুলো থাকে, এজন্যই তো প্রোটিনে এগুলো থাকবে, তাই না? আচ্ছা, এরপরে আসো, এদেরকে জমাট বাঁধা যায়। এই যে উদাহরণ একটু আগেই বললাম, তুমি যদি ডিমকে সেদ্ধ করো জমাট বেঁধে যাবে, এটা যেহেতু প্রোটিন জমাট বেঁধে যায়। আচ্ছা, এবং এরা হচ্ছে তড়িৎধর্মী বাফার দ্রবণ হিসেবে কাজ করে, এটা মনে রাখবা। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রোটিনের মনোমার কারা, প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এবং এই অ্যামিনো অ্যাসিড গুলা হচ্ছে অ্যাম্ফোটেরিক। তাহলে প্রোটিনও কিন্তু অ্যাম্ফোটেরিক, তার মানে হচ্ছে একই মৌলের মধ্যেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চার্জ এটা বিদ্যমান থাকে, তাই না? ওই যে জুইটার আয়নের কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাতে পারি, এবং ক্ষারধর্মী এবং অ্যাসিড ধর্মী উভয় মূলকই কিন্তু এখানে থাকে, এজন্য এটাকে আমরা অ্যাম্ফোটেরিক বলতে পারি। আচ্ছা, আসো, প্রোটিনের শ্রেণী বিভাগ খুব ইম্পর্টেন্ট। প্রোটিনকে আমরা কিভাবে ভাগ করব? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, একটা হচ্ছে কার্যাবলী। আচ্ছা, কার্যাবলী কি? প্রোটিন এর প্রধান কাজ দুইটা, এটা মনে রাখবা। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দেহ গঠন। দেখো, যারা দেহ গঠন করে তাদের নাম হচ্ছে গাঠনিক অথবা স্ট্রাকচারাল প্রোটিন। আর কিছু আছে যারা দেহ গঠনে অংশ নেয় না, অন্যান্য কাজ করে, প্রোটিনের অন্যান্য কাজ করে। তো যারা দেহ গঠনে অংশ নেয় না, অন্যান্য কাজ করে, যেমন ধরো এনজাইম, এনজাইম কিন্তু গঠনে সাহায্য করে না, সে রাসায়নিক বিক্রিয়াতে সাহায্য করে, হরমোন, তাই না? তাহলে এগুলো কিন্তু গাঠনিক প্রোটিন না, এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন। তাহলে এটাকে আমরা বলবো কার্যকরী অথবা ফাংশনাল। আচ্ছা, এখন তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। যেমন হচ্ছে স্ট্রাকচারাল বা গাঠনিক প্রোটিন কোথায় কোথায় থাকে, কি নাম, এইগুলা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কেরাটিন, ত্বকে থাকে, তাই না? কোলাজেন, একটু আগে আমরা দেখলাম, এটা অস্থি, যোজক টিস্যু, টেন্ডন, এগুলো থাকবে। ফাইব্রাইন, স্ক্লেরোটিন, কন্ড্রিন এবং সেইন। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রোটিনগুলোর নাম এবং তারা কোথায় থাকে, গাঠনিক প্রোটিনের নাম এবং কোথায় থাকে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে কার্যকরী। এই যে এই প্রোটিনগুলো বাদ দিলে এনজাইম হিসেবে, হরমোন হিসেবে, ভিটামিন হিসেবে, ওই যে হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক হিসেবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন। ওকে, এবার আসো আকৃতি। আচ্ছা, প্রকৃতির আকৃতি দুই রকম হতে পারে, একটা হচ্ছে এরকম তন্তুর মতো, হ্যাঁ, লিনিয়ার একটা স্ট্রাকচার, এটাকে বলে তন্তুময় প্রোটিন। আবার অনেকে দেখতে এরকম রসগোল্লার মতো, হ্যাঁ, লাড্ডুর মতো গোলাকার, গোলাকার প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। তাহলে এই দুইটা দেখো, একটা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস, আর একটা হচ্ছে গ্লোবিউলার, হ্যাঁ, গোলাকার প্রোটিন। এবার আসো, এগুলো বুঝে কাজ নাই, তোমাকে মনে রাখতে হবে কোনটা তন্তুময় কোনটা গ্লোবিউলার। তাহলে একটা মনে রাখো, এই যে কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন। একটা জিনিস খেয়াল করবা, এটাই হচ্ছে ট্রিক্স এখানকার, সেটা হচ্ছে যারা গাঠনিক প্রোটিন, দেখো তো এই গাঠনিক প্রোটিনের উদাহরণগুলাই কিন্তু এখানে আছে। কেরাটিন, দেখো এখানেও কিন্তু কেরাটিন। কোলাজেন, দেখো কোলাজেন, এই যে দেখো, তারপরে আছে হচ্ছে ফাইব্রাইন। আচ্ছা, এই যে ফাইব্রাইন, তার মানে কি গাঠনিক প্রোটিনগুলো আসলে তন্তুময়, এজন্যই তো সহজভাবে এটা গঠন তৈরি করতে পারে। তাহলে মনে রাখা সহজ হয়ে গেল, আলাদা করে মুখস্থ করতে হবে না। আচ্ছা, আর গ্লোবিউলার প্রোটিন হচ্ছে বাকিগুলা, তার মানে হচ্ছে এই যে আমাদের যে কার্যকরী প্রোটিন এগুলো হচ্ছে গ্লোবিউলার। দেখো এই যে খেয়াল করে দেখো, ইনসুলিন এটা একটা হরমোন, হিমোগ্লোবিন এটা হচ্ছে একটা শ্বাসসংযোগ, তাই না? মায়োগ্লোবিন এটা পেশি প্রোটিন, এগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তাহলে মোটামুটি এভাবে এই কনসেপ্টটা আমরা যদি কাজে লাগাই, তাহলে কিন্তু আমার আলাদা করে মুখস্থ করতে হবে না। আমরা মনে রাখবো অধিকাংশ গাঠনিক প্রোটিন এরা হচ্ছে তন্তুময়, আর অধিকাংশ কার্যকরী প্রোটিন এরা হচ্ছে কি বলতো,
গ্লোবিউলার। ওকে, আচ্ছা গঠন অনুসারে, আচ্ছা প্রোটিনের 4টা গঠন আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। গঠন 4 রকম গঠন আছে, তাহলে এই কথাটা লিখে রাখো যে প্রোটিনের 4 রকম গঠন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাহলে আরেকটা কি হবে? কোয়াটারনারি। আচ্ছা একটু খেয়াল করো তো এটাকে কার সাথে মেলানো যায়। তোমরা যে পড়ছো না অ্যামিনো, তোমার হচ্ছে অ্যামিন, তাই না? কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমরা নিশ্চয়ই পড়ছো অ্যামিন। খেয়াল করে দেখো তো অ্যামিনো এরকম ছিল না, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাই না? প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, আর কোয়াটারনারি লবণ। অ্যামিন, অ্যামিনের মধ্যে ছিল না এটা? দেখো ওইটার সাথে মিল আছে না এখানে? এটা তো আসলে প্রোটিন বলো আর যাই বলো, এটা তো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে অ্যামিনের গঠন যেরকম ছিল, দেখো এখানেও কিন্তু মিল আছে। এখানেও তাহলে ওভাবে মনে রাখবো যে অ্যামিনো অ্যাসিড দিয়ে যেহেতু প্রোটিন তৈরি, এটাও কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। আমরা একটু ছবিতে দেখি, আসো। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, একদম লিনিয়ার স্ট্রাকচার, এটাকে আমরা বলি সিঙ্গেল পলিপেপটাইড দিয়ে গঠিত, এই স্ট্রাকচারকে আমরা বলবো প্রাইমারি। আচ্ছা যদি স্ট্রাকচারটা 2 ডাইমেনশনাল, দেখো এরকম, ওই যে ডাবল হেলিক্সের মতো, ডিএনএ ডাবল হেলিক্স বা সিঁড়ির মতো, দেখো সিঁড়ির ধাপের মতো, এই ধরনের স্ট্রাকচারকে বলে সেকেন্ডারি। ওকে, এবার আসো হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি হচ্ছে এটা গ্লোবিউলার প্রোটিনের মতো, হ্যাঁ বর্তুলাকার। দেখো এই পুরো স্ট্রাকচারটা একটা এরকম 3 ডাইমেনশনাল, তাই না? টারশিয়ারি একটা বলের কথা চিন্তা করো তো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিকেই থাকবে, তাহলে এরকম গ্লোবিউলার শেপের যেটা, সেটা হচ্ছে টারশিয়ারি গঠন। আচ্ছা এরপরে হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারি হচ্ছে কেমন হবে, এই কয়েকটা টারশিয়ারি যদি একসাথে থাকে, জিনিসটা যেরকম হয়, তোমরা ওই যে হিমোগ্লোবিনে দেখছো যে এখানে একটা ধরো টারশিয়ারি গঠন, তারপরে এখানে একটা টারশিয়ারি গঠন, আবার ধরো নিচের দিকে আবার এখানে একটা টারশিয়ারি গঠন, আবার এখানে আমি অন্য একটা কালার ইউজ করি, এখানে হচ্ছে আরেকটা গঠন। তাহলে এই মিলায়ে এটাকে আমরা কি বলতে পারি, একাধিক টারশিয়ারি গঠন একসাথে, তো এটাকে আমরা বলতে পারি কোয়াটারনারি স্ট্রাকচার, মানে সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার। ওকে, আচ্ছা আসো তো দেখি কিছু প্রশ্নের উত্তর আমরা পারি কিনা। আচ্ছা কোনটি গাঠনিক প্রোটিন? আচ্ছা গঠনের, তাই না? এই যে পেয়ে গেছি, কোলাজেন, এটা হবে অ্যান্সার। প্রোটিন গঠনের প্রকারভেদ বলতো, গঠন, এই যে গঠন নিয়ে কথা বলতেছিলাম 4 রকম, তাহলে দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। কোলাজেন কি ধরনের? এই যে একটু আগেই তো বলছি গাঠনিক প্রোটিন, তাই না? আচ্ছা এখানে অপশন যেগুলো আছে দেখাই যাচ্ছে এটা প্রোটিন, তার মানে হচ্ছে আমিষ। আমিষ, যার বাংলা বাংলা আমিষ, যার ইংরেজি হচ্ছে প্রোটিন। তাহলে কোলাজেন অবশ্যই প্রোটিন, এবং এটা একটা গাঠনিক প্রোটিন, এটা একটা তন্তুময় প্রোটিন, তাই না? ফাইব্রাস। আচ্ছা এবার আসো ভৌত রাসায়নিক যে গুণাবলী এবং দ্রবণীয়তা, এর উপরে ভিত্তি করে আমরা প্রোটিনকে ভাগ করতে পারি। আচ্ছা এখানে দেখো 3 ধরনের কথা বলা আছে, একটা হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে যুগ্ম প্রোটিন, কনজুগেটেড বলে ইংরেজিতে, আর একটা হচ্ছে উদ্ভুত। আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই, সংক্ষেপে মনে রাখবা যেটাকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কিছুই পাওয়া যায় না, যেটার টোটালি প্রোটিন, প্রোটিন ছাড়া কিছুই নাই, সেটাই হচ্ছে সরল প্রোটিন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখব শুধুই প্রোটিন। আর যুগ্ম প্রোটিন, এটাকে ভাঙলে আমরা প্রোটিন তো পাবোই, প্লাস কিছু অংশ পাবো যেটা হচ্ছে অপ্রোটিন বা নন প্রোটিন। তাহলে যে প্রোটিনকে ভাঙলে প্রোটিন ছাড়াও আরো কিছু অংশ পাওয়া যায়, সেটাকে আমরা বলি যুগ্ম প্রোটিন। আচ্ছা এই প্রোটিনগুলো থেকে যে প্রোটিনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভুত। ঠিক আছে, তাহলে প্রোটিন জাত আমরা বলতে পারি যে যুগ্ম প্রোটিন, এগুলো থেকে যেগুলো আমরা পেতে পারি, যে ধরনের প্রোটিন, এটা প্রকৃতিতে পাওয়া যায় না, কিন্তু আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো উদ্ভুত বা জাত। ঠিক আছে, আচ্ছা সরল প্রোটিন আসো, সরল প্রোটিনকে
দ্রবণীয়তার উপর ভিত্তি করে 7 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, মনে রাখবা সরল প্রোটিন ভর্তি পরীক্ষার জন্য 100% খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে সরল প্রোটিন যে 7টা ভাগ, এই 7 ভাগ থেকে কি কি পড়তে হবে আমাকে? প্রথম কথা, এটা 100%, এটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে কি কি পড়তে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। এটা তো একটা মুখস্থ পড়া। উদাহরণ প্রত্যেকটার, এই 7টারই উদাহরণ খুব ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দিয়ে রাখবা, অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখবা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে দ্রবণীয়তা এবং তাপে জমাট বাঁধে কিনা। আমরা একটা বক্সে তোমাদেরকে দেখাবো। তাহলে এরপরে পড়তে হবে দ্রবণীয়তা, আরেকটা হচ্ছে তাপে প্রভাব। তাপে প্রভাব জমাট বাঁধে কিনা, এই 3টা জিনিস জানতে হয়। কিন্তু মেইনলি তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে উদাহরণ। এই 7টা প্রোটিনের উদাহরণ আবারও বলছি, সবাই মনে রাখবা, এই পুরো প্রোটিন অ্যামিনো অ্যাসিড থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 7 ধরনের প্রোটিনের উদাহরণ। এটা একটা মুখস্থ পড়া, কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা সবাই আসো, যেটা আমরা শুরু করি অ্যালবুমিন। আচ্ছা, তাহলে এই যে 2টা জিনিস আমি একটা ছকে তোমাদের দেখাবো, দ্রবণীয়তা এবং তাপে প্রভাব কি, এটা আমি ছকে দেখাবো। এখান থেকে পড়ার দরকার নাই, আমি ওই চার্টে চলে যাব, তখন তোমাকে দেখাবো আমি। হ্যাঁ, তুমি এই জায়গাগুলো থেকে শুধু মনে রাখবা উদাহরণগুলা। আচ্ছা আসো অ্যালবুমিন। আচ্ছা, অ্যালবুমিন হচ্ছে ডিমে যে ওই যে সাদা অংশটা, ডিম সেদ্ধ করলে যে অংশটা পাওয়া যায়, ওটাই হচ্ছে অ্যালবুমিন। তোমরা অনেকে হয়তো ক্লাস করার আগেই খেয়ে আসছো, ডিমে সেদ্ধ ডিম খেয়ে আসছো। সকালে পরীক্ষা দিতে আমরা অনেকে বলি যে ডিম খেয়ে পরীক্ষার হলে যেতে হয় না, তাহলে পরীক্ষার হলেও ডিম পাওয়া যায়, তাই না? এগুলো কিন্তু ভুল কথা। আসলে আমাদের সাইকোলজি বা অনেক সময় হচ্ছে একটা সুপারস্টিশন এরকম থাকতে পারে, কুসংস্কার যেটা বলি। আচ্ছা, তাহলে সহজ কথা হচ্ছে সেদ্ধ ডিম আমরা সবাই খাইছি, ওই ডিমের সাদা অংশটাই হচ্ছে অ্যালবুমিন। আমরা যদি খুব স্পেসিফিক বলি তাহলে এটা হচ্ছে অ্যালবুমিন। আচ্ছা, এবার আসো দেখো তো এই কথাগুলো এখানে আছে, যেমন কোথায় কোথায় পাওয়া যায়। হ্যাঁ, যেমন জব এবং বার্লি, এখানে বিটা অ্যামাইলোজ। এই যে ডিমের সাদা অংশ, খেয়াল করবা তোমাদের ভুলটা কিভাবে হবে, জানা জিনিস ভুল হবে। লিখে দিবে পরীক্ষার হলে যে ডিমের কুসুম, খেয়াল করবা এটা কিন্তু ডিমের সাদা অংশ বলছে, ডিমের কুসুম কিন্তু বলে নাই। সুতরাং ডিমের সাদা অংশে পাওয়া যায় অ্যালবুমিন। আচ্ছা গেল, দেখো তো এটার নাম ওভ অ্যালবুমিন কেন? ওভ্যালবুমিন, তাই না? ওই যে ওভাম বা ডিম, শব্দটা কি বলতো? শব্দটা হচ্ছে ওভাম। ওভাম মানে কি? ওভাম মানে ডিম, ডিম বা ডিম্বাণু, তাই না? ডিম বা ডিম্বাণু। ওকে, তাহলে ওভ্যালবুমিন মানে হচ্ছে এমন একটা অ্যালবুমিন যেটা ডিমে আছে, ডিম্বাণুতে আছে। তাহলে এর জন্যই তো এটার নাম ওভ্যালবুমিন। ওকে, আচ্ছা এবার আসো, এই যে রক্তরসেও কিন্তু অ্যালবুমিন পাওয়া যায়। আমরা জানি যে রক্তে 4 ধরনের প্রোটিন পাওয়া যায় না, জিপিএ5। সেই জিপিএ5 এর একটা হচ্ছে কি বলতো? অ্যালবুমিন। পড়ছো না? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই 4টা পাওয়া যায় কিন্তু রক্তে বা রক্তের রসে। তাহলে সিরামে পাওয়া যায় অ্যালবুমিন। আচ্ছা, তারপরে দুধে পাওয়া যায়। আচ্ছা খেয়াল করে দেখো তো, অ্যালবুমিন কিন্তু দুধে পাওয়া যায়, আবার অ্যালবুমিন কিন্তু ডিমে পাওয়া যায়, আবার রক্তে পাওয়া যায়। এজন্য দেখো আমাদের কিন্তু একটা কনসেপশন আছে যে কারো শরীরে যদি রক্ত কম থাকে, তো কি বলে, এই দুধ ডিম খা, তাইলে কি হবে? শরীরে রক্ত হবে, শরীরে বল হবে, শরীরে পুষ্টি হবে, তাই না? তাহলে দেখো আসলে কিন্তু এই জিনিসগুলা কিন্তু বলা হয় একেবারে যে ফালতু কথা তা না, যে ডিম এবং দুধে কিন্তু অ্যালবুমিন থাকে, এবং আমাদের শরীরের রক্তেও কিন্তু অ্যালবুমিন থাকে। তাহলে দুধ এবং ডিম যদি খাও, তাহলে কিন্তু এই অ্যালবুমিন গুলো রক্তরসে বা হচ্ছে রক্তে চলে আসে। তাহলে আসলেই কিন্তু পুষ্টিটা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে গমে থাকে, সিম বীজে থাকে। এই যে উদাহরণগুলা কি নাম, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, মাংসপেশিতে থাকে মায়ো অ্যালবুমিন। আচ্ছা, তাহলে মনে রাখবা যে এই অ্যালবুমিন প্রোটিন কোথায় কোথায় কি নামে থাকে, এটা 100% খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা আমরা চলে যাই পরের অংশে। আচ্ছা, এখানে দেখো গ্লোবিউলিন। আচ্ছা, ওই একই কথা বলছি, এখান থেকেও উদাহরণ মনে রাখবা কোথায় কোথায় পাওয়া যায়। দেখো ওই যে ওভাম, এজন্য এটার নাম ওভোগ্লোবিউলিন। ঠিক আছে, ডিমে পাওয়া যায়, ডিমের কুসুম। এই এটাকে ট্রিপল স্টার দাও। দেখো কুসুমে থাকে কিন্তু গ্লোবিউলিন,
আর আমরা জানি আমাদের রক্তরসেও কিন্তু গ্লোবিউলিনও আছে, অ্যালবুমিনও আছে, গ্লোবিউলিনও আছে। আচ্ছা, এবার আসো রক্তরস দেখো বা সিরামে পাওয়া যায়। আচ্ছা, এছাড়া কোথায় পাই? চোখের লেন্সে, মাংসপেশিতে। আচ্ছা, কিছু উদ্ভিদে পাওয়া যায়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যান্ডেস্টিন, লেগুলিন, অ্যারাচিন এবং আলুতে টিউবেরিন, এগুলো সবই কিন্তু গ্লোবিউলিন। ঠিক আছে, তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, কিছু করার নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা চলে যাই গ্লুটেলিন। আচ্ছা, গ্লুটেলিন একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে এই যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, শস্য দানায় অধিক থাকে। আচ্ছা, এখানে একটু মনে রাখতে হবে, এই যে দেখো গতে গম, গমে পাওয়া যায়। ঠিক আছে, গ্লুটেলিন কোথায় পাওয়া যায়? গমে পাওয়া যায়। এবং মনে রাখবা গম হচ্ছে একটা শস্য দানা, আমরা এভাবে মনে রাখতাম। ঠিক আছে, তাহলে গম যেহেতু একটা শস্য দানা, তাহলে শস্য দানাতে অনেক বেশি পরিমাণে থাকবে, কি থাকবে? এই যে গ্লুটেলিন। ঠিক আছে, আচ্ছা চালেও পাওয়া যায়, চাল গম তো একই জিনিস তাই না, একই ধরনের কাজ করে, তাহলে এখানেও আমরা পেতে পারি, সেটা হচ্ছে অরাইজেনিন। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে শস্য দানায় কোনটা থাকবে, এভাবে মনে রাখবা, গতে গ্লুটেলিন, গতে গম, গতে চা এবং চাল, চাল গম তো একই কথা, তাহলে শস্য দানায় অধিক পরিমাণে থাকবে হচ্ছে গ্লুটেলিন। ওকে, আচ্ছা এবার আসো প্রোলামিন। আচ্ছা, প্রোলামিন দেখো এখানে এটাও কিন্তু শস্য দানায় পাওয়া যায়। হ্যাঁ, দেখো এই যে ভুট্টায় পাওয়া যায়, ভুট্টার নাম জেইন। দেখো গমেও পাওয়া যায়, গম এবং রাই, এখানে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে গ্লিয়াডিন। আবার জব এবং বার্লি এগুলোতেও পাওয়া যায়, এটার নাম হচ্ছে হার্ডিন। এই তিনটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই এরপরে। আচ্ছা, এখানে দেখো হিস্টোন। আচ্ছা, নামটা কোথায় যেন মনে হচ্ছে, কোথায় যেন মনে হচ্ছে পড়ছি পড়ছি এরকম মনে হচ্ছে না? আচ্ছা, ওই খেয়াল করে দেখো তো, কোষ অধ্যায়ে বা যখন আমরা নিউক্লিক অ্যাসিড পড়েছি তখন ছিল না হিস্টোন প্রোটিন? দেখো তুমি হিস্টোন প্রোটিন পড়েছো, কিন্তু এটা আসলে কি ধরনের প্রোটিন এটা কিন্তু আমরা আজকে শিখলাম। সেটা হচ্ছে এটা একটা সরল প্রোটিন। এটা কি একটা সরল প্রোটিন? তাহলে নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায় হিস্টোন, দেখো খেয়াল করে, এটা নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়। আচ্ছা, প্রোটামিন। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম কি? এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম হচ্ছে প্রোটামিন। ওকে, আচ্ছা এখানে কোথায় কোথায় আমরা পাবো খেয়াল করে দেখো, এটাও কিন্তু আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডের সাথে আমরা পেতে পারি। আচ্ছা, এবং এই যে দেখো খেয়াল করে, স্যামন মাছের শুক্রাণু, খেয়াল করো তো, শুক্রাণুতে আসলে মেইনলি কি থাকে? আমরা জানি যে শুক্রাণুতে 90%ই হচ্ছে নিউক্লিয়াস। এভাবে মনে রাখতে হয়, না হলে কিন্তু ভুলে যাব। তাহলে শুক্রাণুতে নিউক্লিয়াস, দেখো এরা কিন্তু নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড এগুলোতে পাওয়া যায়। এজন্য স্যামন মাছের শুক্রাণু, সেখানেও কিন্তু এটা পাওয়া যায়, এভাবে মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, স্ক্লেরো শব্দটা হচ্ছে আমাদের যে বাইরের যে অংশটা, হ্যাঁ, স্ক্লেরা চামড়া, যদি মনে করো ত্বক, এই ত্বকের অংশগুলোতে এটা পাওয়া যায়। তাহলে দেখো এই যে চুল, নখ, ত্বক, হ্যাঁ, সংযোগ টিস্যু, এগুলোতে কিন্তু এটা বেশি পাওয়া যায়। আচ্ছা, যেমন দেখো শিং, এটাও কিন্তু বাইরের দিকের একটা অংশ। নখ, খুর, চুল, দেখো এগুলো সবই হচ্ছে আমাদের ত্বকের কিন্তু এক্সট্রা অংশ। হ্যাঁ, এগুলোতে পাওয়া যায়, চামড়ায় পাওয়া যায়, হাড়ে পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখো তো, এই যে কোলাজেন, একটু আগে আমরা পড়ে আসছিলাম কোলাজেন, তাই না? দেখো কোলাজেন কিন্তু সরল প্রোটিন এবং এটা হচ্ছে একটা স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, কোলাজেন কি একটা স্ক্লেরোপ্রোটিন। তাহলে কোলাজেন থেকে তিনটা জিনিস মনে রাখবা। কোলাজেন হচ্ছে, এখানে যদি আমি একটু দেখাই, কোলাজেন এটা হচ্ছে একটা গাঠনিক প্রোটিন, এটা একটা গাঠনিক প্রোটিন, এটা দেখতে হচ্ছে তন্তুময়, এজন্য এটা হচ্ছে ফাইব্রাস, সরি, এটা হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় প্রোটিন। এবং এটা হচ্ছে একটা সরল প্রোটিন, এটা একটা সরল প্রোটিন, মানে এটাকে ভাঙলে প্রোটিন ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এবং এই ধরনের সরল প্রোটিন যেটার নাম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। ঠিক আছে, তাহলে দেখো কোলাজেন থেকে এই তিনটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং জানতে হবে। ঠিক আছে, গেল। আচ্ছা, এই যে সেই ছক
যে বিখ্যাত ছকের কথা আমি এতক্ষণ ধরে বলছি সেটা হচ্ছে কারা তাপে জমাট বাঁধে, কারা দ্রবণীয় হয় পানিতে, বা লঘু লবণে কাদের দ্রবণীয়তা কেমন, এটা এই ছক থেকে তোমাদের একটু পড়ে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের মেট্রিক্স থেকে নেওয়া। আমরা বইয়ের পড়াগুলোকেই খুব সুন্দর সহজভাবে মেট্রিক্সে সাজিয়ে দিয়েছি তোমরা যাতে সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, তাপে জমাট বাঁধে শুধুমাত্র এমন দুইটা প্রোটিন, আমি একটু সহজ করে দিচ্ছি, তাপে জমাট বাঁধে শুধুমাত্র এমন দুইটা প্রোটিন যেটা ডিমে আছে, এবং ডিমকে যদি তুমি সেদ্ধ করো তাহলে অবশ্যই ডিমটা সেদ্ধ হয় মানে কি, তাপে জমাট বেঁধে যায়, এবং কুসুমটাও জমাট বাঁধে, আবার বাইরের দিকে যে সাদা অংশ সেটাও জমাট বাঁধে। খেয়াল করে দেখো তো, ডিমের সাদা অংশে ছিল অ্যালবুমিন, তাহলে এটা তাপে জমাট বাঁধে, এগ্রি করছো? আবার দেখো, এই যে কুসুমে থাকে গ্লোবিউলিন, দেখো এটাও কিন্তু তাপে জমাট বাঁধে। তুমি নিজের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ডিম সেদ্ধ করে দেখো না, গ্লোবিউলিন, অ্যালবুমিন দুটোই কিন্তু তাপে জমাট বাঁধছে, দেখো, আর বাকিগুলো কিন্তু জমাট বাঁধে না। তাহলে দেখো, এটা মুখস্থ করার বিষয় না, এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স থেকে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এবার আসো দ্রবণীয়তা, লঘু লবণে দ্রবণীয়তা। খেয়াল করে দেখো তো, যারা তাপে জমাট বাঁধে শুধুমাত্র তাদেরই লঘু লবণে দ্রবণীয়তা আছে। দ্রবণীয়, দেখো পড়া হয়ে গেল। তোমাকে শুধু মনে রাখতে হবে এই যে এখানকার পড়াটা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো খেয়াল করে, এই যে হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা বলি HAP, হ্যাপ, হ্যাপ, HAP, হিস্টোন, অ্যালবুমিন এবং প্রোটামিন, দেখো এরা কিন্তু পানিতে দ্রবণীয়, ঠিক আছে? তাহলে হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, হ্যাপ, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে দেখো, এই বিশাল ছকটা আমরা এভাবে সহজে মনে রাখবো। আচ্ছা, চলে আসো, কোনটি পানিতে অদ্রবণীয়? আচ্ছা, আমাদের হ্যাপ, তাই না? হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, তাহলে এখানে উত্তর হবে গ্লুটেলিন। আমরা চলে যাই আগের ছকে, দেখো তো খেয়াল করে, এই যে গ্লুটেলিন কিন্তু পানিতে অদ্রবণীয়, এটাই আসছে। আচ্ছা আচ্ছা, এই পড়াটা খুব সহজ, খুব সহজে আমি যদি বলি সেটা হচ্ছে কনজুগেটেড বা সংশ্লেষিত প্রোটিন হচ্ছে এমন প্রোটিন, সংশ্লেষিত প্রোটিন হচ্ছে এমন প্রোটিন যেটাকে ভাঙলে প্রোটিন ছাড়া অপ্রোটিন জাতীয় কিছু পদার্থ পাওয়া যায়। এটা হচ্ছে কনসেপ্ট, কিন্তু তোমাকে কিছু মুখস্থ করতে হবে। সেটা কি? যেমন ধরো, কিছু উদাহরণ আছে, নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিয় প্রোটিনকে ভাঙলে আমরা প্রোটিন ছাড়া কি পাবো, ওইটুকু শুধু আমাদের কি পয়েন্ট, প্রোটিন ছাড়া কি পাবো, কোথায় পাবো, এই হচ্ছে আমাদের পড়া। তাহলে নিউক্লিয় শব্দটা, তাহলে এখানে প্রোটিন ছাড়া পাবো নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অধিকাংশই তো পাওয়া যায় নিউক্লিয়াসে, তাহলে ক্রোমোসোমে, তাই না? তাহলে ক্রোমোসোমে পাবো, নিউক্লিয়াসে পাবো, এই তো কথা। আচ্ছা, এবার আসো গ্লাইকোপ্রোটিন। খেয়াল করো তো, গ্লাইকো শব্দটা কি? গ্লাইকো বা মিউকো শব্দটা আসছে কার্বোহাইড্রেট বা শর্করা থেকে। তাহলে বলতো, এখানে প্রোটিন ছাড়া আমরা কি পাবো? এই যে দেখো, কার্বোহাইড্রেট থাকবে। ওকে ওকে, তাহলে এই যে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এটা কোথায় পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন সেল মেমব্রেনের মডেল পড়েছি, দ্বিস্তরী মডেল, সেখানে ছিল না গ্লাইকোক্যালিক্স? এই গ্লাইকোক্যালিক্সের মধ্যে আছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। আবারও বলছি, সেল মেমব্রেনের যে দ্বিস্তরী মডেল, সেই মডেল অনুযায়ী ছিল গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিন তাহলে সেল মেমব্রেনে কিন্তু ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো লিপোপ্রোটিন। বোঝা যাচ্ছে প্রোটিনের সাথে লিপিড অংশ থাকবে। তাহলে এটা কোথায় পাওয়া যায়? দেখো এখানে লেখা আছে, ওই যে লিপোপ্রোটিন কোথায় থাকে, ওই যে সেল মেমব্রেনের দ্বিস্তরী মডেল, যে এটি লিপোপ্রোটিন নির্মিত। তাহলে লিপোপ্রোটিন সেল মেমব্রেনে থাকে। তাহলে দেখো, এই যে বিভিন্ন মেমব্রেনে থাকবে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু লিপোপ্রোটিন থাকে। আচ্ছা, এগুলো কিন্তু ওভাবে মুখস্থ করতে হয় না, তুমি জাস্ট একটু মাথায় রাখবা যে কি দ্বারা গঠিত, তাহলে এটা কোথায় থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ক্রোমোপ্রোটিন। বোঝাই যাচ্ছে ক্রোম, এই ক্রোম শব্দটার অর্থ হচ্ছে
রঙিন বা বর্ণময়। কেমন? আচ্ছা, তাহলে রঞ্জক যুক্ত থাকবে কেমন? এই উদাহরণগুলো মনে রাখতে হবে। ফ্ল্যাভোপ্রোটিন, বিলিপ্রোটিন, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল। দেখো শব্দগুলো তোমরা পরিচিত। হিমোগ্লোবিন, এগুলোর শব্দগুলো তোমরা পড়েছো। তোমরা উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া যখন পড়বা ওখানেও কিন্তু এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন এটা থাকার কারণে রক্ত লাল হয়, সুতরাং এটা তো অবশ্যই একটা রঞ্জক থাকবে, ক্রোমোপ্রোটিন হবে। এবং ক্লোরোফিল অবশ্যই এটা সবুজ রঙের, তাই না? তারপরে ক্যারোটিনয়েডস কমলা, বিলিপ্রোটিন এটা হলুদ হবে, ফ্ল্যাভোপ্রোটিন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ক্রোমোপ্রোটিনের উদাহরণ, কারণ এই প্রোটিনগুলো দেখতে রঙিন। ঠিক আছে। আচ্ছা, মেটালো প্রোটিন, বোঝাই যাচ্ছে যে এখানে মেটাল থাকবে। কি কি মেটাল থাকতে পারে? দেখো লেখা আছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, ওই যে ডি ব্লক মৌল যেগুলো আমরা পড়ছি, তাহলে সেগুলো থাকতে পারে। তাহলে এই উদাহরণটা মনে রাখতে হবে, সিডারোফিলিন এবং সেলোপ্লাজমিন, এগুলো হচ্ছে উদাহরণ মেটালোপ্রোটিনের। আচ্ছা, ফসফোপ্রোটিন, তাহলে খেয়াল করে দেখো ফসফোপ্রোটিন তাহলে কি থাকবে? ফসফেট থাকবে। তাইলে ফসফেট বা ফসফরিক অ্যাসিড তুমি যেটাই বলো, ফসফেট মূলক থাকবে। তাহলে দুধে থাকে, দুধের কেসিনোজেন, ডিমের ভাইটালিন। আচ্ছা, খেয়াল করে দেখো তো ফসফেট যৌগগুলা, এগুলোতে কিন্তু প্রচুর শক্তি পাওয়া যায় ফসফেট যৌগ থেকে। হ্যাঁ, ফসফেট যৌগগুলো কিন্তু এই যে ফসফেট মূলকটা ভেঙে গিয়ে প্রচুর এটিপি রিলিজ করতে পারে। তাহলে এজন্য দেখো দুধ, ডিম এগুলোতে কিন্তু ফসফেট যুক্ত প্রোটিন থাকবে, তাই না? এই জন্য ফসফোপ্রোটিন এটা কিন্তু দুধ, ডিম এগুলোতে পাওয়া যায়, কারণ এগুলো খাইলে বলে না যে অনেক শক্তি হয়, এজন্যই বলে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো ফ্ল্যাভোপ্রোটিন। আচ্ছা, ফ্ল্যাভোপ্রোটিন হচ্ছে যেখানে এফএডি এই ইটা কেমিক্যাল কম্পাউন্ডটা যুক্ত থাকে যে প্রোটিনে, সেটাকে বলা হয় ফ্ল্যাভোপ্রোটিন। ঠিক আছে, এফএডি এর ফুল ফর্মটা জানতে পারো, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা, লৌহ, আচ্ছা এটা তোমাদের বইতে একটু ভুল আছে, সেটা হচ্ছে প্রোফাইরিন না, এটা হবে পরফাইরিন, যেটা পরে ঠিক করা আছে, এই যে পরফাইরিন, দ্যাট ইজ কারেক্ট। আর এখানে যে প্রোফাইরিন আছে এটা কিন্তু ভুল, এটা হবে, শব্দটা হবে পরফাইরিন, পরফাইরিন। এটা সবাই একটু ঠিক করে নিবা। তাহলে লৌহ থাকে পরফাইরিন যৌগে, হ্যাঁ, এবং এটা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। তাহলে এই মোটামুটি কথা হচ্ছে সংশ্লেষিত বা যুগ্ম প্রোটিন সবগুলোতে প্রোটিনের সাথে আলাদা আরেকটা স্ট্রাকচার থাকবে, যেটা এর নাম থেকেই বোঝা যায়। তোমাদের শুধু পড়তে হবে যে কোথায় পাওয়া যায়। ওকে। আচ্ছা, এবার আসো উদ্ভিদ। এরা হচ্ছে ওই যে বলছিলাম, এরা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, প্রকৃতিতে মুক্ত নাই, আমরা বিভিন্ন ভাবে এটাকে তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এই উদাহরণগুলো একটু পড়তে হবে, যেমন পেপটাইড। হ্যাঁ, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এটা তৈরি হয়, প্রোটিওজ, পেপটন, হ্যাঁ, ফাইব্রিন, এগুলো তৈরি হয়। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, উৎপাদিত প্রোটিনের দুইটা উদাহরণ, যেমন মায়োসিন থেকে তৈরি হয় মায়োসান, অ্যালবুমিন থেকে তৈরি হয় অ্যালবুমাস। এই দুইটা পড়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মায়োসান এবং অ্যালবুমাস, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটাই হচ্ছে একটা উৎপাদিত বা উদ্ভূত প্রোটিনের উদাহরণ। আচ্ছা, আসো প্রোটিনকে আবার গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর প্রোটিন, আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এটা কি? খুব সহজ। সেটা হচ্ছে আসলে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকার কথা না, যে অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের শরীরের জন্য দরকার, খাইতেই হবে, আমি একটু আগে বলছি, সেগুলোকে আমরা বলি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। কি বলি? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে যে প্রোটিনে সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, আবারও বলছি, যে প্রোটিনে সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর প্রোটিন। ঠিক আছে, যেমন এই যে মাছ, মাংস, ডিম, দুধ, যেগুলোকে আমরা বলি যে অনেক শক্তি, হ্যাঁ, বাদাম, সয়াবিন, এগুলোতে থাকে হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, যে সবগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড না কিন্তু, আবারও খেয়াল করো, সব অ্যামিনো অ্যাসিড থাকে তা না, সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে। ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, আর দ্বিতীয় শ্রেণী বোঝা যাচ্ছে যেখানে অধিকাংশ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সব পাওয়া যায় না, সেটা দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, সহজ কথা হচ্ছে উদ্ভিদ থেকে আমরা পাই ইউজুয়ালি দ্বিতীয় শ্রেণী, আর প্রাণী থেকে পাই হচ্ছে প্রথম শ্রেণী। তাহলে দেখো মনে রাখা সহজ।
প্রথম এই প্রো থেকে প্রাণী, তাই না? প্রাণী। তাহলে প্রাণী উৎস থেকে যদি আমরা কোনো প্রোটিন পাই সেটা সাধারণত কি হবে? ফার্স্ট ক্লাস। আর যদি উদ্ভিদ থেকে পাই সেটা কি হবে? সেটা হবে সেকেন্ড ক্লাস। এই, আচ্ছা, এটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। খুব সহজ, শুধু প্রোটিন, সরল প্রোটিন, প্রোটিন প্লাস অপ্রোটিন, যুগ্ম প্রোটিন, আর এই বিভিন্ন প্রোটিন থেকে প্রোটিন জাত যে পদার্থগুলো আসে, উদ্ভূত প্রোটিন, বা এটাকে আমরা বলতে পারি প্রোটিন জাত। ওই যে আমাদের কেমিস্ট্রিতে ছিল না জাতক, ডেরিভেটিভস, ওই রকম বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, প্রোটিনের কাজ কি? আচ্ছা শোনো, এতক্ষণ ধরে আমরা যে অ্যামিনো অ্যাসিড পড়লাম এবং প্রোটিন পড়লাম, এর মধ্যে যা যা আছে প্রত্যেকের আলাদা আলাদা কাজ যদি তুমি লিখে দাও তাহলে এটাই প্রোটিনের কাজ। দেখো, প্রোটিন এনজাইম, প্রোটিন হচ্ছে অ্যান্টিবডি, প্রোটিন হচ্ছে হরমোন, প্রোটিন দেহ গঠন করে, তাই না? তাহলে এই জিনিসগুলা যেমন সারক, এই তোমার হচ্ছে রঞ্জক হিসেবে হিমোগ্লোবিন, তাই না, শ্বাসরঞ্জক। তাহলে এগুলো একটু মাথায় নিয়ে তুমি এখন কাজ লিখতে শুরু করো। প্রত্যেকের কাজ লিখলে এটাই হবে প্রোটিনের কাজ। এটা মুখস্থ করার বিষয় না। যেমন দেখো, গাঠনিক প্রোটিন কোলাজেন, প্রোটিন থেকে শক্তি পাওয়া যায়, বিভিন্ন কোষ ঝিল্লি গঠন করে আমরা পেয়েছি। কারণ কি? ওই যে লিপোপ্রোটিন, এটাও তো প্রোটিন। আচ্ছা, এবার আসো, এনজাইম হিসেবে কাজ করে, তাহলে এনজাইমের অনেকগুলো কাজ আছে, সেগুলো এর মধ্যে চলে আসবে। আচ্ছা, অ্যান্টিবডি হিসেবে কাজ করে, তাহলে রোগ প্রতিরোধে সাহায্য করবে। আচ্ছা, হরমোন উৎপাদন করে, যেমন ইনসুলিন। আচ্ছা, হিস্টোন, এটা কি করে? নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয়াসের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। আচ্ছা, মুখস্থ যেমন হচ্ছে সাপের বিষ, বিষাক্ত সাপের বিষের প্রোটিন, তাহলে এটা হচ্ছে অতিরিক্ত মনে রাখতে হবে। বাকি সবই কিন্তু তুমি জানো, এগুলো মুখস্থ করবা না। হিমোগ্লোবিন কি করে? আচ্ছা, পেপটাইড থেকে আমরা পাই হচ্ছে অ্যান্টিবডি, তাই না, এই যে ডিফেন্সিভ অ্যান্টিবডি। আচ্ছা, গেল। আচ্ছা, তোমরা জানো যে আমাদের চোখের মধ্যে একটা প্রোটিন থাকে, যেটা হচ্ছে ওই যে রড কোষ, কোন কোষ আমাদের রঙিন আলোতে দেখতে সাহায্য করে, তাই না, কোন কোষ। আর সাদা কালো হচ্ছে রড কোষ। সেই রড কোষে থাকে হচ্ছে এই যে রডোপসিন, তাহলে এটা একটা প্রোটিন, তাহলে আমাদের দেখতে সাহায্য করে। আচ্ছা, ইন্টারফেরন, এটা মনে রাখতে হবে তোমাদের। ইন্টারফেরন হচ্ছে একটা প্রোটিন যেটা আমাদের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটা মনে রাখো। হ্যাঁ, এটা আমরা যখন মেডিকেলে আসবো তখন আরো ভালো জানতে পারবো। তাহলে ভাইরাসের বিরুদ্ধে এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে যে প্রোটিন, সেটাকে আমরা বলি ইন্টারফেরন। তাহলে এটাও একটা কাজ। এবং প্রোটিন, ওই যে দেখো, এটা থেকে শক্তি পাওয়া যায় কতটুকু, এটা খুব ইম্পর্টেন্ট, 4.1 কিলো ক্যালোরি। আচ্ছা, তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে শক্তির হিসাব। শক্তির হিসাব মোটামুটি আমরা এভাবে মনে রাখবো, একটা হচ্ছে লিপিড মোর দেন প্রোটিন ইকুয়াল টু সিএইচও, কার্বোহাইড্রেট, এভাবে মনে রাখবো। তাহলে লিপিড থেকে মোটামুটি 9 কিলো ক্যালোরি পাওয়া যায়, আর প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো থেকে 4 বা 4.1, হ্যাঁ, মোটামুটি এত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় লিপিড থেকে, ঠিক আছে। আর প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো থেকে তুলনামূলক কম শক্তি পাওয়া যায়। এটা একটা এভারেজ হিসাব কিন্তু আমি দিলাম। ওকে, আচ্ছা, গেল। আচ্ছা, জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অলরেডি মেনশনড, আমি বলে ফেলছি। এনজাইম আছে, কোলাজেন কি কাজ করে, হিমোগ্লোবিন কি কাজ করে, এগুলো এখান থেকে আর মুখস্থ করার দরকার নাই। এই কথাগুলো কিন্তু আগেই চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে এই যে এন্ডরফিন। আমাদের মস্তিষ্কে তৈরি হয় প্রোটিন, এটা ব্যথানাশক হিসেবে কাজ করে। এটা একটা এক্সট্রা কথা, এটা মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা আছে প্রোটিওমস। হ্যাঁ, যে সব প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিওম। একটা জীবে যত প্রোটিন আছে সব প্রোটিনের সমষ্টি হচ্ছে প্রোটিওম, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে প্রোটিওম পরিবর্তনশীল, কিন্তু জিনোম হচ্ছে অপরিবর্তনশীল। আমরা জানি যে জিনের কিন্তু আমাদের শরীরে যে জিনগুলো আছে এগুলো কিন্তু মানে মিউটেশন না হলে, স্বাভাবিকভাবে যদি আমি চিন্তা করি, তাহলে এটা কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু বিভিন্ন ভাবেই আমাদের শরীরের প্রোটিনের পরিবর্তন হতে পারে। এটাই বলছে যে প্রোটিওম পরিবর্তনশীল, জিনোম অপরিবর্তনীয়। আচ্ছা, এখানে মনে রাখবা যেটা প প প্রোটিওম হচ্ছে পরিবর্তনশীল, তাহলে মনে রাখার জন্য সহজ হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে কিছু উদাহরণ আছে, কিছু প্রশ্ন আছে। নিচের কোনটি সরল প্রোটিন? সবাই জানো কোনটা না? লিপোপ্রোটিন।
প্রোটিনে অ্যামিনো অ্যাসিড কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? খুবই সহজ, পেপটাইড বন্ধন। আচ্ছা দেখো, প্রোটিন গঠনের প্রকারভেদ, ওই যে প্রোটিনের 4 রকম গঠন ছিল, তাই না? আমরা এটা পড়েছি। আচ্ছা, নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন? এই যে দেখছো, এবারে কিন্তু মানে কনফিউজিং বিষয় চলে আসে, প্রোটামিন নাকি প্রোলামিন? আমরা জানি প্রোটামিন। আচ্ছা, নিম্নের কোনটি সরল প্রোটিন নয়? এই যে গ্লাইকোপ্রোটিন, কারণ এখানে কার্বোহাইড্রেট অংশ আছে। ভুট্টার জেইন, এটা কি ধরনের প্রোটিন? আচ্ছা, ভুট্টার জেইন হচ্ছে, তাহলে এখানে কি থাকবে? আচ্ছা দেখো, এখানে হচ্ছে গ্লুটেলিন আর প্রোলামিন, এই দুটার মধ্যে একটু পার্থক্য, মানে কনফিউশনটা হবে। আচ্ছা, এখানে যেটা মনে রাখবা, ওই যে গমে ছিল হচ্ছে গ্লুটেলিন, তাই না? তাহলে এখানে কিন্তু উল্টা, এটা হচ্ছে ভুট্টা, ভুট্টাতে থাকে প্রোলামিন। কনফিউশন হয় কিন্তু। আচ্ছা, শস্য দানায়, আচ্ছা শস্য দানা এটা মনে রাখবো, ওই চাল এবং গমে যেটা বেশি ছিল, গতে গ্লুটেলিন। এই, তাহলে দেখো এভাবে মনে রাখলে ভুল হবে না। ইনসুলিন কি ধরনের পদার্থ? বোঝাই যাচ্ছে এটা আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ, এটা অলরেডি মেনশন। এই হচ্ছে আমাদের এই লেকচারের পড়া। তাহলে এখানে কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অধ্যায়ের পুরো পড়াটা কিন্তু একটু বুঝে নিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা হচ্ছে এই যে সরল প্রোটিনের বর্ণনার উদাহরণ, দ্রবণীয়তা, খুব ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই লেকচারটা আমরা শেষ করছি। তো তোমাদের জন্য যেটা কথা থাকবে সেটা হচ্ছে, বারবার তোমাকে পড়তে হবে, বিশেষ করে উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। তো তোমরা যদি এটা পুরো লেকচারটা দেখে নিয়ে নিজের বইতে কয়েকবার ভালোভাবে একটু পড়ে ফেলো, দাগানো অংশটুকু ভালোভাবে পড়ে ফেলো, তাহলে আশা করা যায় যে তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবা। আর অধ্যায়টা তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই যে আমাদের অনুশীলনের প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিস বুক যে অংশটা থাকবে সেখান থেকে বারবার প্র্যাকটিস করবা। তাইলে পড়াগুলো তোমাদের মাথায় একদম গেঁথে যাবে। তো তোমরা সেভাবেই প্রস্তুতি নাও। আর এখান থেকে কোনো প্রশ্ন আসলে অবশ্যই যেন সহজভাবে অ্যান্সার করতে পারো। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ।